আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের প্রিয় ইউনিভার্সিটি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 5.0 প্রেজেন্টস ইংলিশ কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা পুরো সেশনটি জুড়ে ইংরেজি প্রশ্ন কোন টপিক থেকে হয়, সেগুলো কিভাবে বিশ্লেষণ করতে হয়, এমসিকিউ এবং রিটেন উভয় পার্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এটা তোমাদেরকে হেল্প করবে যে তুমি শুরুতে আসলে তোমার জানতে হবে যে ভার্সিটি অ্যাডমিশনে তোমার জার্নিটা শুরু করার আগে কোন টপিকে কি রকম প্রশ্ন আসে, কতটা ডিপে প্রশ্নগুলো আসে, কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসে, সেই সবগুলো ব্যাপারে স্পষ্ট একটা ধারণা রাখা। তাই আমি বিশ্বাস করি যে তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিটার যদি একটা স্টার্টিং মনে করো, সেটা হতে পারে আজকের এই কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস। সো তোমরা যারা ২৬ ব্যাচের আছো তোমরা একটু জানাও ভাইকে আমার সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং তোমরা তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করো ক্লাসে। হ্যাঁ, তাহলে আমি একটু দেখি আমার এখানে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছেই তো মনে হচ্ছে সাউন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নাইম হাসান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মাহমুদা খাতুন মিতু, ওকে, অনেকেই ক্লাসে জয়েন করছো। সাউন্ড ঠিক আছে? সালাম, ভালো আছি। মাহমুদা খাতুন মিতু, ওকে, অনেকেই ক্লাসে জয়েন করছো। ঠিক থাকার কথা আশা করি। ঠিক আছে। ২৬ ব্যাচের ওকে, ঠিক, তাহলে আমরা শুরু করতে পারি, রাইট? আমরা মনে হয় আর খুব বেশি দেরি করার প্রয়োজন নাই, আমরা আস্তে আস্তে ক্লাসে ঢুকে যাই। ওকে, তোমরা যেটা করবা, তোমরা তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে ক্লাসে একটু মেনশন করো। জি ভাই, যেটা করবা তোমরা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আর বিলম্ব না করি, আমরা আমাদের ক্লাসের টপিকে আস্তে আস্তে ঢুকে যাই, তোমাদের সাথে কথাবার্তা শুরু করি। হ্যাঁ, ওকে, তোমাদের পুরো আজকের এই সেশন বা জার্নি অথবা ক্লাস যেটাই বলো না কেন, পুরো জার্নি জুড়ে আছি তোমাদের অনেকেরই পরিচিত, অনেকের অপরিচিত। আমি মানিক ভাইয়া, তোমাদের মানিক ভাইয়া বললেই আমি খুব বেশি প্লিজড ফিল করি স্যার বলার চেয়ে। সো মানিক ভাইয়া থাকবো পুরো আজকের ক্লাস জুড়ে। যেই ব্যাপারগুলো তোমাদেরকে প্রশ্ন তৈরি হবে নিজের মধ্যে, সেই প্রশ্নগুলো করবা, কমেন্টের প্রশ্নগুলো আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর একটু কমেন্টে জানাতে পারো এখনো পর্যন্ত তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করেছো কিনা। কারণ অনেকেই তোমরা চিন্তা করছো যে হয়তো প্র্যাকটিক্যাল এক্সামগুলো যদি শেষ হয় ২০-২৫ তারিখের পর থেকে, আমরা হয়তো খুঁজে দেখব কোথাও কি করা যায়। সেটাও একরকম তোমার ডিসিশন। আবার অনেকেই তোমরা কিন্তু তোমার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা অনেকে কোর্সে যুক্ত হয়েছো। আর প্রাইভেট ব্যাচ থেকে যারা আজকে ক্লাসটাতে জয়েন করেছো, তোমরা জাস্ট লিখতে পারো পেইড ব্যাচ বা ফ্রম পেইড ব্যাচ। ওকে, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, জি ভাইয়া, সবকিছু ঠিকঠাক? ওকে, সব ক্লিয়ার আছে, ফাইন। ওকে, আমরা যেহেতু আজকে আমার ক্লাসের মাধ্যমে মোটামুটি আজকে তোমাদের সাথে আমার জার্নিটা শুরু হচ্ছে, সো অল্প কিছু ব্যাপার আমরা একটু বলে নিই। যে কথাগুলো না বললেই নয়, সে কথাগুলো আজকে একটু অল্প করে বলে নিই। হ্যাঁ, দেখো, তোমরা, আমি খুব বেশি বড় মোটিভেশন দিব না, কিছু একদম স্পষ্ট সত্য কথা বলি। তোমরা বা তোমাদের সাথে আমি পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট যেহেতু এখানে আছো, তাই আমি এই কথাগুলোকে বলা খুব জরুরি মনে করছি। তোমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষার ইংরেজি জার্নি শুরু করতে যাচ্ছ। অর্থাৎ এই যে আমার ক্লাসে যুক্ত হলা, এর মাধ্যমে তোমার ইংরেজি জার্নি শুরু। তোমরা অনেকেই মনে করছো হয়তো এটা এমনিতেই ক্লাস নিচ্ছে, ফ্রি ক্লাস, বা এটা কোনো দরকার নাই, না ব্যাপারটা এরকম না। আমি ক্লাসের হয়তো প্রশ্ন অ্যানালাইসিস করব, তবে প্রত্যেকটা প্রশ্নের সোর্স নিয়ে আলোচনা করব, কোন টপিক থেকে এসেছে, কিভাবে বিশ্লেষণ করবা, উত্তর করবা, এভরিথিং। এবং এই একটা ক্লাসে যতগুলো ইনফরমেশন দিব তোমাদেরকে, এগুলো তুমি দেখবা যে তুমি পরবর্তী ক্লাসগুলোতে করার ক্ষেত্রে তোমার হেল্প করবে।
তাই আজকে থেকে তোমার যে যুদ্ধ, তুমি যে বাংলাদেশে প্রায় বি ইউনিটে ভর্তি পরীক্ষায় 1,00,000 শিক্ষার্থী পরীক্ষা দিবে, তাদের সাথে ভর্তি যুদ্ধে তুমি আজকে সামিল হচ্ছ। সো ওয়েলকাম টু দ্য ব্যাটলফিল্ড। তোমাদের সবাইকে যারা যা ক্লাসটাতে আসছো, তোমাদেরকে আজকের এই যুদ্ধ ক্ষেত্রে অভিনন্দন জানিয়ে আমরা এই যাত্রা শুরু করছি। এই যুদ্ধক্ষেত্রে যেই শিক্ষার্থী সবার আগে ডিসিশন মেক করতে পারবে, যে শেষ পর্যন্ত লড়াই করে যেতে পারবে, যে শেষ পর্যন্ত তার স্টেমিনা, নার্ভ, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, তার দ্বারাই রচিত হবে এই যুদ্ধ জয়ের এক মহাকাব্য ইনশাআল্লাহ। আর যারা কনসিস্টেন্ট হবে না, মনে করবা যে আর 2 দিন পরে শুরু করব, 3 দিন পরে শুরু করব, 1 ঘন্টা পড়লাম, 1 ঘন্টা মোবাইল দেখলাম, 1 ঘন্টা রিলস দেখলাম, তাদের দ্বারা আদতে এই সফলতার স্বর্ণ শিখরে পৌঁছা কখনোই সম্ভব হবে না। সো আজকে থেকে আমার সাথে এই মুহূর্তে তোমরা নিজেরা প্রতিজ্ঞা করো, পণ করো যে শেষ পর্যন্ত আমাদের যে 127 দিন টাইম আছে হাতে, আজকে থেকে শুরু করলে 127 দিন, এই 127 দিন আমার কাজ হবে শুধুমাত্র খাওয়া, ঘুম, এই 2টা টাইমের বাইরে শুধুই পড়াশোনা, নাথিং এলস, নাথিং এলস। তোমার রিলেটিভস, তোমার প্যারেন্টস, তোমার খেলাধুলা, যে কোনো অনুষ্ঠান, গান, নাচ, সব কিছু বন্ধ। আজকে এই মুহূর্ত থেকে, এই সেকেন্ড থেকে ইয়োর জার্নি হ্যাজ স্টার্টেড। ওকে, তাহলে কোনো রকম ইনকনসিস্টেন্সি থাকা যাবে না, ইনডিসিপ্লিন হওয়া যাবে না, এবং কঠোর পরিশ্রমের বাহিরে আর একটা কথাও হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করছি। ফ্রম পেইড বেচ, অনেকেই পেইড বেচ থেকে আসছো, রাইট? তাহলে আমি পেইড বেচের উদ্দেশ্যে কথাগুলো বললাম, যারা বাহিরে আছো তাদের উদ্দেশ্য কথাগুলো সঠিক। ওকে, আসো তাহলে আমরা আজকে জার্নি শুরু করছি। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি লেটেস্ট যে প্রশ্নটা হয়েছে, একদম 25-26 সেশনে আমাদের যে প্রশ্নটা থেকে পরীক্ষা হয়েছে, আমরা সেই প্রশ্নটা বিশ্লেষণ শুরু করছি। আমরা জানি ঢাকা ভার্সিটি বি ইউনিটের প্রশ্নকে আমরা 2টা অংশে ভাগ করি। বি ইউনিটের কোয়েশ্চেন, ডিউ বি ইউনিট, রাইট? ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, আমরা কোয়েশ্চেনকে 2টা পার্টে ভাগ করব। ইন জেনারেল 2টা পার্ট। পার্ট 1-এ আমাদের থাকবে এমসিকিউ, ওকে, আর পার্ট 2-তে আমাদের জন্য আসছে রিটেন। তাহলে আমাদের প্রস্তুতি হতে হবে কয় রকম, কয় ওয়েতে, কয় স্টেপে? 2 স্টেপে বা 2টা ধাপে হতে হবে। অর্থাৎ তুমি যদি ঢাকা ভার্সিটিতেই পড়তে চাও, যে আমার পড়ার স্বপ্ন ঢাকা ভার্সিটি, তাহলে তোমাকে এই 2টার কোনোটাই মিস করা যাবে না। এই ঢাবির প্রশ্নের প্যাটার্নের সাথে আমার মিল আছে কার? মিল আছে কেইউ, মানে খুলনা ইউনিভার্সিটি, কেইউ। তাহলে তোমরা যদি ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা কমপ্লিট করো, একদম সেম কোয়েশ্চেন প্যাটার্ন পাবা তোমরা খুলনা ইউনিভার্সিটিতে। তাহলে এমসিকিউ তো আমি কত পাচ্ছি? এমসিকিউ আমার মার্ক হচ্ছে 15, আর রিটেনে মার্ক হচ্ছে আমাদের 20। কত? 20 মার্ক। বুঝে গেল? তাহলে এখানে 15টা এমসিকিউ, এখানে থাকতেছে কত? 20 মার্কের রিটেন। এটা 3টা কোয়েশ্চেন আসতে পারে, কখনো 4টা হয়, কখনো 2টা হতে পারে। আর এখানে 15তে 15টা এমসিকিউ। কোয়েশ্চেন প্যাটার্নটা ক্লিয়ার? তাহলে আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব, রিটেন প্রশ্ন কি আসছিল সেগুলো কিভাবে অ্যান্সার করা যেত বা যাবে সেই ব্যাখ্যাও করব। তাহলে চলে আসি আমরা প্রথম পার্ট, আমাদের রিটেন পার্টের মধ্যে, সরি এমসিকিউ পার্ট। ওকে, আসো। প্রথম প্রশ্ন, সবাই একটু মনোযোগ দাও, খাতা কলম খুলে ফেলো। তোমরা যারা পেইড বেচে আছো অথবা যে কেউ থাকো না কেন, বাইরে থাকলো কোনো সমস্যা নাই, তোমরা পেইড বেচে নাই, লাইভে ক্লাস করতেছো, তোমরাও খাতা কলম খুলে বের করো। ভাইয়া ম্যাটেরিয়ালগুলো কবে দিবেন, একটা প্রশ্ন এসেছে পেইড বেচ থেকে। তাহলে আমরা এই উত্তরটা করি। আমাদের ম্যাটেরিয়ালগুলো এখনো পর্যন্ত সফল হচ্ছে, মার্চ হচ্ছে, 25 তারিখ ক্লাস শুরু, আশা করছি আমরা এর মধ্যেই তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো। 25 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু, যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে ঢাকা ভার্সিটি ডিসেম্বরের 19 তারিখ, এর মধ্যেই আমাদেরকে সকল ক্লাস শেষ করে, সকল এক্সাম শেষ করে রিভিশন দিতে হবে। সো সেই জন্য আমরা দ্রুত ক্লাস শুরু করব, টেনে লেট করার কোনো প্রয়োজন নাই। ওকে, তোমরা কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি পড়বো আস্তে আস্তে, ঠিক আছে? আসো প্রথম প্রশ্ন। হ্যাঁ, আসো। তার প্রশ্ন ক্লিয়ার, রাইট? ওকে, প্রথম প্রশ্ন কি করেছে দেখি আমরা একটু। প্রশ্ন বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার, স্পষ্ট বোঝা যাচ্ছে। আসো, প্রশ্নে বলা হয়েছে if the migrants had taken more precautions, they'd have survived.
প্রশ্নটা কোথা থেকে এসেছে আমরা আগে সোর্সটা নিয়ে আলোচনা করি। প্রশ্নটা এসেছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল। ওকে, তাহলে কন্ডিশনালে আমরা জানি আমাদের 3 রকম কন্ডিশনাল আছে। একটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন, একটাকে বলি সেকেন্ড কন্ডিশন, একটার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশন, একটাকে আমরা বলছি থার্ড কন্ডিশন, এবং এই ফার্স্ট কন্ডিশনের আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশন, রাইট? জিরো কন্ডিশন। তাহলে এইখানের স্ট্রাকচারটা দেখে আমার ধরার চেষ্টা করতে হবে যেটা কোন রকম কন্ডিশনে পড়েছে। যেমন ধরো বলা হয়েছে ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন, তাহলে হ্যাড টেকেনটা কোন টেন্সে আছে সেটার উপর যদি নজর দিই তাহলে বুঝতে পারবো যেটা কোন রকম কন্ডিশন। হ্যাড টেকেন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যদি আমার কন্ডিশন পার্টটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, খুব ভালোভাবে খেয়াল করো, কন্ডিশন যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, কন্ডিশন কি থাকে পাস্ট পারফেক্ট, তাহলে সেটা নিঃসন্দেহে এটা একটা থার্ড কন্ডিশন। কোথায়? থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনের পরবর্তী অংশটা বা যেই রেজাল্টটা বা ইফেক্টটা সেইটার প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হবে উড অথবা কুড অথবা মাইট, সাথে কি যুক্ত হবে? সাথে যুক্ত হবে হ্যাভ প্লাস V3। বুঝতে পেরেছো? এইটুকু খেয়াল করো, উড অথবা কুড অথবা মাইট সাথে হ্যাভ প্লাস V3। এখন আমার প্রশ্নের মধ্যে খেয়াল করো, প্রশ্নের মধ্যে আমার সারভাইভড মিন্স V3টা দেওয়া আছে, তারপরে এটা আমার ডান, এটা কমপ্লিট। তাহলে লাগবে কি আমার উড কুড মাইটের মধ্যে যে কোনো একটা, সাথে লাগবে একটা হ্যাভ। তাহলে এই দুইটা লাগবে আমার, হ্যাভও লাগবে, উড কুড মাইটের যে কোনো তিনটার একটা লাগবে। এখানে উইল আছে, উইল দিয়ে উত্তর হবে না কোনোভাবেই। উড আছে কিন্তু হ্যাভটা মিসিং, এটাও হবে না। এখানে উইল হ্যাভ আছে, উইল হ্যাভ দিয়ে কিন্তু স্ট্রাকচার হয় না, উত্তর হবে কোনটা? উড হ্যাভ। এখানে উড হ্যাভ না হয়ে কুড হ্যাভ হলে অ্যান্সার হইতো, মাইট হ্যাভ যদি হতো সেক্ষেত্রেও উত্তরটা সঠিক হতো। তার মানে তুমি প্রশ্নটা ধরে আগে চেষ্টা করতে হবে যে একটা অ্যাডমিশন শিক্ষার্থী তার প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেটার জন্য সে প্রশ্ন দেখেই বুঝতে পারে। সো এটা কন্ডিশন, কন্ডিশন আমার 4টে স্ট্রাকচার মনে পড়েছে, তার মধ্যে যেহেতু হ্যাড টেকেন মানে পাস্ট পারফেক্ট টেন্স, আমি ধরতেই পারছি এটা থার্ড কন্ডিশন। তাহলে ইফেক্ট পার্টে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। V3 যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের হ্যাভ যুক্ত একটা মডেল খুঁজতে হবে। তাহলে হ্যাভ আছে কয়টাই? দুইটাই, উইল হ্যাভ, উড হ্যাভ। উইল হ্যাভ হয় না, উড হ্যাভ অ্যান্সার। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার সবার? হ্যাঁ, আমরা শুধুমাত্র আমরা যে এখানে প্রশ্ন সলভ করবো এমনটা না, আমি 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 বারবারই বলেছি আমার আজকের পুরো ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এই কনসেপ্টগুলো রিলেটেড যা যা আছে আজকের ক্লাসের সব শিখব। হ্যাঁ, এই প্রশ্নটা রিলেটেড যে কনসেপ্টটা আমাদের দরকার আছে সেটা আমরা ক্লাসে আজকে শিখে ফেলবো। এমনটা না যে শুধুমাত্র ক্লাস করলাম, লিখলাম না, নোট করলাম, তাহলে হবে না। যদি মনে করো পরে করব পরে করব পরে করব, তাহলে অ্যাডমিশন জার্নি শেষ হয়ে যাবে। এই মুহূর্তে একটা দিন 1 ঘন্টা নষ্ট করা মানে তুমি শত শত শিক্ষার্থী পেছে পড়তেছো। সো খাতা কলম নিয়ে বসো আজকের ক্লাসে, খাতা কলম নিয়ে বসো। আজকে থেকেই তোমার ইংরেজি জার্নি স্টার্টস, আজকে থেকেই। সো নো লেট। আচ্ছা, একটা কমেন্ট আসছে, আমি একটু দেখতে চাই এটা কে। ওকে, একজন কমেন্ট করেছে যে বাপরে এনার ক্লাসও মানুষে দেখে। ওকে, তুমি ভাই আমি তো ক্লাস করাইতে আসলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে ফার্স্ট ক্লাস হয়ে আমি আসছি এখানে। তুমি কোন ভার্সিটিতে পড়ো, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, রেজাল্ট কি বা তুমি কি করছো সেটা একটু জানিয়ে যদি কমেন্ট করো তাহলে আমার মনে হয় কম্পেয়ার করাটা সহজ হবে যে আমার ক্লাস করা উচিত নাকি তোমার ক্লাসটা করা উচিত স্টুডেন্টদেরকে। ঠিক আছে? আমি একটু কমেন্টটা করে রাখলাম, কারণ হচ্ছে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেইখানে পড়াশোনা করেছি অনার্স ফার্স্ট ক্লাসে, মাস্টার্স ফার্স্ট ক্লাসে, শেষ করে বাংলাদেশের অফলাইন প্ল্যাটফর্মে পড়িয়ে আসছি, বন্দি পাঠশালার মতো বড় অনলাইন প্ল্যাটফর্মে পড়াচ্ছি, হাজার হাজার শিক্ষার্থীকে একাডেমিক অ্যাডমিশন পড়াইছি।
তুমি কোথায় পড়াচ্ছ বা তুমি কতটুকু পড়েছো বা তুমি কোন জায়গা থেকে পড়াশোনা করেছো, প্লিজ লেট আস নো। তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে যে আমার ক্লাসটা করা উচিত নাকি তুমি যে কমেন্ট করেছো তোমার কোনো ক্লাস করা থাকলে তারা করা উচিত। বুঝতে পারছো? হ্যাঁ, আমি এটা এটা চাই, বুঝছো? তুমি কোন কোন প্রতিষ্ঠানে পড়াও, তুমি তুমি কি কি বই লিখছো। হ্যাঁ, আমার বই বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীরা পড়ে। So, আমারটা করা উচিত কিনা তোমারটা করা উচিত, এইটা মনে হয় কম্পেয়ার করার সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, আসো তাহলে আমরা পরের প্রশ্নটাতে যাই। চলো, হ্যাঁ, কি বলছে খেয়াল করো। পরের প্রশ্নে বলেছে she leaned, ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। she leaned, লিন শব্দের অর্থ হচ্ছে হেলান দেওয়া। লিন শব্দের অর্থ কি? হেলান দেওয়া, হেলান দেওয়া। ওকে, তাহলে বলেছে সে লিন ড্যাশ দ্য ওয়াল, সে দেয়ালের সাথে হেলান দিয়েছিল। তাহলে কোন বিষয়ে হেলান দেওয়া হচ্ছে লিন। গ্যাসপিং ড্যাশ ব্রিথ, ব্রিথ মানে শ্বাস নেওয়া, আর শ্বাস, ব্রিথ মানে কি শ্বাস বা নিঃশ্বাস, আর গ্যাসপ অর্থ হচ্ছে, গ্যাসপ অর্থ হচ্ছে নেওয়া, গ্রহণ করা। আমরা বিভিন্ন সময় এরকম হয় না যে আমরা অনেকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা অনেকক্ষণ দৌড়ানোর পর আমরা হেলান দিয়ে কোথাও নিঃশ্বাস নেই। তাহলে বাক্যটা এরকম যে নিঃশ্বাস নেওয়ার জন্য দেয়ালে হেলান দিয়েছিল। তাহলে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রশ্ন কোথা থেকে আসছে? প্রশ্নটা আসছে প্রিপোজিশন থেকে। দেখো, প্রিপোজিশনে আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে জেনারেল রুলস বা ইউজেস, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কোনো কিছুর সাথে হেলান দেওয়া, কোনো কিছুর সাথে হেলান দিয়ে থাকা অর্থে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে লিন এগেইনস্ট। লিন এগেইনস্ট। তাহলে লিন এগেইনস্ট মানে হেলান দেওয়া। তাহলে আমার খুঁজতে হবে লিনের পর এগেইনস্ট আছে কোথায়। এবার দেখো, একটা অপশন শুধু লিন এগেইনস্ট আছে, আর কোথাও কিন্তু এগেইনস্ট নাই। তাহলে এইখানের উত্তরটা তুমি তুমি নাও জানো, নাও জানো, ধরলাম জানো না, তাহলে তো তুমি অ্যান্সার পারতেছো। এখানে এগেইনস্ট নাই, এখানে এগেইনস্ট নাই, এখানে অন আপন। তাহলে এগেইনস্ট আছে এমন প্রশ্নটাই উত্তর হবে। তাহলে বলা হয়েছে কি, she leaned against the wall gasping for breath, সে দেয়ালের সাথে হেলান দিয়েছিল নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস নেওয়ার জন্য। অর্থাৎ সে অনেক বেশি টায়ার্ড, দৌড়ে এসেছে, বা যে কোনো শ্বাসকষ্টের রোগ আছে যখন, তখন কি হয়, হেলান দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। সো আমরা একটা প্রিপোজিশন শিখলাম, লিন এগেইনস্ট, কোনো কিছুর সাথে হেলান দেওয়া। তাহলে লিন এগেইনস্ট কি হয় বলো তো ভাইয়েরা? কোনো কিছুর সাথে হেলান দেওয়া। ভাইয়ের সাথে একবার লিখে ফেলো বা বলো একবার, তাহলে পড়া হয়ে গেল। লিন এগেইনস্ট, হেলান দেওয়া। লিন এগেইনস্ট, হেলান দেওয়া। লিন এগেইনস্ট, হেলান দেওয়া। ওকে, আমরা কি বুঝতে পেরেছি সবাই? চলো ভাইয়েরা, আমরা এইটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তারপরের কোয়েশ্চেনটা আসো, খুবই ডিফারেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আসো, কি বলেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা খুঁজে বের করো। তারপরে এটা কোথা থেকে আসছে? এটা আসছে ধরো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্নটা আসছে। তার মানে আমাকে সঠিক যে সেন্টেন্সটা আছে, রাইট সেন্টেন্স, সেটাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই চারটার মধ্যে বাকি তিনটা ভুল হবে, যে কোনো একটা উত্তর সঠিক হবে। তাহলে আমরা খুঁজে খুঁজে বের করি যে কোনটাতে ভুল আছে একটু হইল। আসো, বলেছে জ্যোতি ফরবেড হিম টু গো টু দ্য মিটিং। আচ্ছা, এখানে ফরবেডের সাথে খেয়াল করো, ফরবেড যে ভার্বটার সাথে সাধারণত ফর হতে হয়, মানে ফর হয়। যদি ফর হতো তাহলে উত্তরটা হতো কি গোয়িং। উত্তর কি হতো? গোয়িং। ফরবেডের সাথে সাধারণত ফর হয়, কিন্তু টু দিলেও এটা অর্থগতভাবে সঠিক, গ্রামাটিক্যালি ভুল না, এটাকে ভুল বলার সুযোগ নাই। কারণ কি, আমরা জানি টু এর পরে কি বসে? টু এর পরে বসে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কিন্তু আছে। টু এর পরে কি বসে? দেখো, ফর যদি ইউজ করো তাহলে ভার্বটার প্যাটার্ন কি হতো, এটা ভুল আমি সেটা বলি নাই, বলেছি সুন্দর হতে পারতো যদি হইতো ফর গোয়িং। এইটা সঠিক। আবার যদি দাও যে
টু গো, এই দুইটা উত্তরই কি? দুইটা উত্তরই সঠিক। এখানে আপাত দৃষ্টিতে কোনো ভুল আসলে নেই। তারপরটা দেখো, দ্য ড্রাইভার ডেড ওভার অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখন ডেড শব্দটা, ডেড কি হওয়া উচিত এখানে? ডেড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করো। ডেড মানে হচ্ছে মৃত। তাহলে এখানে হতে পারতো একটা ভার্ব। কি হতে পারতো? এখানে যদি অপশনটা হতো ডেড না হয়ে ডাইড হইতো, অর্থাৎ V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ঠিক ছিল। কারণ একটা সেন্টেন্স কখনোই সম্পূর্ণ হতে পারে না একটা ভার্ব ছাড়া। কিন্তু এখানে তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দিলে ঠিক আছে বাক্যে ব্যবহার করা যায়, কিন্তু একটা ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই বাক্য কমপ্লিট হতে পারে না। এখানে ডাইড হলে ঠিক ছিল, ডাইড নাই যেহেতু, সো এটা ভুল, এটা কোনোভাবেই সঠিক না। অমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, এটা এসেছে টেন্স থেকে। খেয়াল করো, আমরা যখন কোনো একটা সময় ধরে কাজ করা বোঝায়, এটাকে আমরা বলি হচ্ছে পিরিয়ড অফ টাইম। কি বলা হয় ইংলিশে? পিরিয়ড অফ টাইম। এই সেম জিনিস তোমরা ব্যারন্স টোয়েফেল খোলো, সেখানে পাবা। ক্লিফস টোয়েফেল খোলো, সেখানে পাবা। তোমরা আরো বিখ্যাত যত রাইটার আছে বাংলাদেশি বিদেশি, সব জায়গায় এই কনসেপ্টটা নিয়ে প্রচুর প্রশ্ন হয়। ঢাকা ভার্সিটিতে টেন্স থেকে প্রশ্ন মাস্ট আসে। তোমরা যারা ঢাবিতে পড়তে পরীক্ষা দেবে, তোমাকে টেন্স পড়তেই হবে। অমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। আমরা জানি পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে ডিউরিং বসে না, বসে হচ্ছে ফর 2 আওয়ার্স। এবং ফর হলে টেন্সটাও কিন্তু চেঞ্জ হবে। টেন্সটা কিন্তু সাধারণত তখন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে না, তখন হওয়া উচিত ছিল হ্যাজ বিন। তাহলে এইটা বাক্যটা এরকম হতে পারতো, অমল হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। অমল হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। অমল 2 ঘন্টা যাবত ঘুমাচ্ছে। তাহলে এইখানে একটা কারেকশন আছে হ্যাজ বিন, এখানে একটা কারেকশন আছে ফর, তাহলে উত্তর সঠিক। আদারওয়াইজ এখানে দুইটা ভুল আছে। দ্য হ্যান হ্যাজ লেইন আ ডজন এগস। ওকে, মানে বাংলায় বোঝাচ্ছে যে হাঁসটা 1 ডজন ডিম পেড়েছে। তাহলে এইখানে একটা সুন্দর ভার্ব আছে লেইন, হ্যাঁ, কিন্তু এটা ভুল, ব্যাপারটা ভুল আসছে। লেইন হবে না, উত্তরটা কি হতে পারে খেয়াল করো। আমরা দুইটা ভার্ব সম্বন্ধে একটু শিখি, যে লে অর্থ হচ্ছে ডিম পাড়া। লে অর্থ কি? আমরা জানি V1 V2 V3। খেয়াল করো, লে ভার্বের অর্থ হচ্ছে আমরা যখন লে ইউজ করতেছি, লে, এটা তো হচ্ছে ডিম পাড়া। এটার V2 কি? V2 হচ্ছে লেট, আর V3 হচ্ছে সেম লেট। এটা কি? ডিম পাড়া অর্থে। কিন্তু এই লেন কোত্থেকে আসলো? লেন ভার্বটা আসছে লাই থেকে। লাই মানে কি? শুয়ে থাকা, ঘুমানো অর্থে লাই ব্যবহার করি, বা কোথাও বসা। এখান থেকে আসে আমাদের কি? লেন এবং লে, লেন, লেন। ওকে, তাহলে অর্থ কি পাচ্ছি? লে, লেট, লেট, লাই, না দুঃখিত, লাই, লে, লেন, এ হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে এখন খেয়াল করো, বলেছে ডিম পাড়া অর্থে। কোন অর্থ বলেছে? ডিম পাড়া। তাহলে এইটার বাংলাটা কি? ডিম পাড়া, ডিম পাড়া, তাই না? আর এইটা কোন অর্থে? এটা হচ্ছে শুয়ে থাকা, কোথাও শুয়ে থাকা অর্থে, কোথাও শুয়ে থাকা। তাহলে ভাইয়েরা খুব স্পষ্ট করে বোঝার চেষ্টা করো তো কোনটা হতে পারে। বলেছে যে দ্য হ্যান হ্যাজ ড্যাশ, তাহলে ডিম পেরেছে পারফেক্ট টেন্স, তাহলে এখানে কি হবে? V3 হবে। ফাইন, এইটা তো V3তেই আছে, কিন্তু কিসের? ভুল ভার্বে আছে। তাহলে ভার্বটা হবে কি এখানে? এখানে হবে লেট। তাহলে সঠিক উত্তর হওয়া কি ছিল? লেট। এরকম কনফিউজিং যে শব্দগুলো আছে, কনফিউজিং যে ভার্বগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের লেকচারে পড়াই ইনশাআল্লাহ। তোমাদেরকেও পেইড ব্যাচের মধ্যে এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে ক্লিয়ার করবো। তাহলে এখানে লেট না হয় কি হচ্ছিল? লেট, তাহলে সঠিক হতো। তাহলে এইটাও আমরা পেলাম কি? ভুল। তাহলে উত্তর কোনটা হবে? মন্দের ভালো, আমরা বলছি যে এখানে একদম পারফেক্ট না, বাট এই উত্তরটা বাকিগুলোর তুলনায় এটা সঠিক। যদি এখানে দেওয়া হয়তো জয়তে ফরবিড হিম ফর গোয়িং টু দ্য মিটিং, তাহলে এটা মনে হয়তো একদম বেটার একটা অপশন হইতো। বাট আপাত দৃষ্টিতে এখানে গ্রামাটিক্যালি ভুল নাই, এটা উত্তর সঠিক হতে পারে। ওকে, আমরা ক্লিয়ার এই পর্যন্ত? বলো তো ভাইয়ারা, আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? আসো তার পরের প্রশ্ন আমরা যাই একটু। হ্যাঁ, এখানে আমাদের একটু কোর্সের মার্কেটিং আছে, খুব প্যারা নেওয়ার কিছু নাই, সবার জন্য ক্লাসগুলো। হ্যাঁ, এবার আসো।
তারপরে প্রশ্ন এসেছে কোথা থেকে, আমরা প্রশ্নের সোর্সটা একটু খুঁজি কি বলেছে। দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট শব্দটা এসেছে ভোকাবুলারি থেকে, রাইট? ভোকাবুলারি। তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবা, ভোকাবুলারিকে মাস্টার হতে হবে। তোমার ভোকাবুলারি প্রতিদিন পড়তে হবে, প্রত্যেক দিন। কেউ যদি মনে করো যে আমি শুধু গ্রামার পড়লাম আর শুধু গ্রামার পড়ে ইউনিভার্সিটিতে আমি ইংলিশটা ভালো করব, এটা সুযোগ নাই। কারণ এই গ্রামার এটা তো আছেই, এর পাশাপাশি ভোকাবুলারি থেকে তোমার 2 থেকে 3টা, অনেক সময় 4টা পর্যন্ত এমসিকিউ থাকে। এরপর রিটেনের যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখবা ভোকাবুলারি বেসড। এবং ভোকাবুলারি কোত্থেকে পড়বা তোমরা, ভাই একটু বলে দেই। ভোকাবুলারি পড়বা হচ্ছে টেক্সট বুক থেকে। কোত্থেকে পড়বা? টেক্সট বুক। বিশেষ করে বি ইউনিট, যারা বি ইউনিট প্রিপারেশন নিবা তোমাদের জন্য টেক্সট বইটা মাস্ট মাস্ট। টেক্সট বইয়ের জন্য আমরা কোর্সের মধ্যে লাইভ ক্লাস রেখেছি, প্লাস রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা রেখেছি। অর্থাৎ তোমরা প্রত্যেক সপ্তাহে একটা করে রেকর্ডেড ক্লাস পাবা, আবার তোমরা একটা করে লাইভ ক্লাস পাবা। তার মানে তোমরা টেক্সট বইয়ের উপর প্রত্যেক সপ্তাহে 2টা ক্লাস পাবা আমাদের পেইড ব্যাচে, একটা লাইভে একটা রেকর্ডেডে। সো টেক্সট বইয়ের যে ইম্পর্টেন্ট প্যাসেজ আছে, সেগুলো শব্দ আছে, সেগুলো লাইন আছে, গ্রামার আছে, সবকিছু আমরা সেখানে বিশ্লেষণ করব। আসো, বলেছে যে অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইমপ্রুডেন্ট শব্দের অর্থ কি, তারপর সেটা আমরা বিশ্লেষণ করে বের করবো যে তার বিপরীত কোনটা হতে পারে। ইমপ্রুডেন্ট শব্দ হচ্ছে একটু, বলা যায় যে একটু বোকা, হ্যাঁ একটু বোকা, একটু হচ্ছে ধরো কি বলা যায় যে অবিবেচক, অবিবেচক, তাই না? অর্থাৎ যার একটু জ্ঞান বুদ্ধি কম। মূলত ইমপ্রুডেন্ট বলতে বোঝায় যে যে সবকিছু ভালোভাবে বুঝে না, ঠিক মতো কাজ করতে পারে না, একটু অবিবেচক, ডিসিশন নিতে পারে না, তাদেরকে বলা হয় ইমপ্রুডেন্ট। ওকে, তাহলে ইমপ্রুডেন্টের বিপরীত চেয়েছে, এখানে আছে ইনজুডিশাস। ইনজুডিশাস মানে কি? অবিবেচক। তাহলে এটা কি? এইটার অর্থ হচ্ছে অবিবেচক বা অবিবেচনাপূর্ণ। তাহলে এটা কি হচ্ছে? সিনোনিম, এটা হবে না। হেজিটেন্ট মানে হচ্ছে দ্বিধান্বিত, দ্বিধান্বিত, দ্বিধান্বিত। তাহলে দ্বিধান্বিত কি হবে? অবিবেচক, দ্বিধান্বিত কিন্তু কাছাকাছি, এটা বিপরীত হচ্ছে না। ওয়াইজ মানে কি? জ্ঞানী। ওয়াইজ শব্দের বাংলা অর্থ কি পাচ্ছি? জ্ঞানী। রেকলেস, বেপরোয়া, বেপরোয়া। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে জ্ঞানী, ওয়াইজ। তাহলে ইমপ্রুডেন্টের আমরা যদি বিপরীত শব্দটা চাই, অর্থাৎ এর উল্টো শব্দ কোনটা, সেটা হবে হচ্ছে ওয়াইজ। ওকে, তারপরে প্রশ্ন আসি। তারপরে প্রশ্ন কি বলেছে? টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন। এইটা আমরা গতবার আমরা লাইভ ক্লাসে পড়াইছিলাম। টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন স্টুডেন্টরা জানে, এটা আমার মনে আছে, আমি লাইভ ক্লাসে পড়াইছি, আমরা ফাইনাল ফাইট সিরিজে পড়াইছি। তাহলে টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন এটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে আমাদের কি? এটাও ভোকাবুলারি থেকে আসছে। এইটা আমরা যদি সোর্স করি তাহলে কি বলবো? এটা এটা আসছে ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, তাহলে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়ম পড়তে হবে, তার মানে মুখস্থ পার্ট পড়তে হবে। এবং এই মুখস্থগুলো, এই ফ্রেজ এন্ড ইডিয়ম কিন্তু আমরা আমাদের কোর্সে যে স্টুডেন্টরা তাদের বই মুখস্থ বিদ্যায় দিয়ে দিয়েছি সবকিছু। হ্যাঁ, স্পেলিং হতে পারে, সেটা সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপরে ফ্রেজ এন্ড ইডিয়মস, এই সব কিছু, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে এগুলো সবকিছু আমরা বইয়ে সংযুক্ত করেছি, ইনশাআল্লাহ তোমরা পাবা এগুলা। এবং যা দিয়েছি তার বাহিরে আর প্রয়োজন হবে না। টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন, এই ফ্রেজটা খুবই খুবই পপুলার একটা ফ্রেজ। এটা এমন না যে শুধু ঢাকা ভার্সিটিতে নতুন আসছে। এই প্রশ্নটা বিগত বছরে ভার্সিটি অ্যাডমিশনে, চাকরি, বিসিএসএ এই প্রশ্নটা একাধিকবার আসছে। আচ্ছা, টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন এই শব্দটার দ্বারা আমরা বোঝাই যে অনেক মানুষ মিলে একটা কাজ করতেছে, খুবই পপুলার কোনো অ্যাক্টিভিটি, তুমি সেইটাতে গিয়ে জয়েন করো। সবাই মিছিল করতেছে, তুমিও গিয়ে মিছিল করতেছো। সবাই হয়তো এখন এই এলাকার সবাই পিৎজা খাচ্ছে, তোমার ভাত ভালো লাগে বা তুমি গিয়ে পিৎজাই খাচ্ছ। এলাকার সবাই মোটামুটি ধরো হিন্দি মুভি দেখে, বাট তুমি দেখো হচ্ছে তামিল মুভি, তুমি হিন্দি মুভি দেখতেছো। তার মানে পপুলার কোনো কাজ, পপুলার কোনো ডিসিশন, পপুলার যে কোনো অ্যাক্টিভিটিতে নিজেকে এঙ্গেজ করা কি দাঁড়ালো? পপুলার কোনো অ্যাক্টিভিটি বা ইভেন্টে নিজেকে সংযুক্ত করা অর্থে ব্যবহৃত হয় টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন, টু জাম্প অন আ ব্যান্ড ওয়াগন। তাহলে মিস অ্যান অপরচুনিটি, কোনো সুযোগ মিস করা না,
জয়েন সামথিং পপুলার, কোনো জনপ্রিয় কিছুতে সংযুক্ত হওয়া, রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, অতীতের সময়ে ফিরে যাওয়া, বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া। তাহলে কোনটা হবে? উত্তর হবে জয়েন সামথিং পপুলার। জনপ্রিয় কোনো কিছুতে যুক্ত হওয়া অর্থে আমরা ইউজ করি টু জাম্প অন আ ব্যান্ডওয়াগন। ওকে ফ্রেজ, এগুলো একটু মনে রাখার ব্যাপার, বারবার পড়লে এগুলো মনে থাকবে। আসো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এটা আসছে কি থেকে? ভোকাব পার্ট থেকে বা ভোকাবুলারি পার্ট থেকে এই প্রশ্নটা আসছে, রাইট? তারপরে কারেক্ট স্পেলিং, এইটা এগুলো আমি শিটে দিয়ে দিয়েছি, মানে অর্থাৎ আমরা বইয়ে দিয়ে দিয়েছি। আসছে কোথা থেকে? কারেক্ট স্পেলিং। বলো দেখি কোনটা হতে পারে? সবাই দেখি একটু কমেন্ট করো, চিন্তা করো শব্দগুলো পারো কিনা বা বুঝো কিনা। হ্যাঁ, কোনটা ভুল আমার চেয়েছে, ভুল কোনটা? সবাই একটু উত্তর করার চেষ্টা করতে ভাইরা। প্রশ্ন করেছে ভাইয়া, আমরা কোশ্চেন হচ্ছে আমরা ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদেরকে এই মুখস্থের জন্য কোনো বই কিনতে হবে কিনা। না, মুখস্থের জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ একটা বই দিব। নামী মুখস্থ বিদ্যা বইটা অনেক বড় হবে, অর্থাৎ বাজারে যে তোমরা বই কিনবা সেই বই আসলে যতটুকু বা যে কন্টেন্ট তারা হচ্ছে বিয়ার করে, আমরা সেম কন্টেন্ট এখানেই দিচ্ছি। সো এটার জন্য আলাদা করে বই লাগবে না। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। তোমরা একটু উত্তর করার চেষ্টা করবা। হ্যাঁ, একটু উত্তর করার চেষ্টা করবা। ওকে, চলো আমরা আগে। হ্যাঁ, থ্যাংক ভাই বলে দেওয়ার জন্য, থ্যাংক ইউ, মাই প্লেজার। ওকে, তারপরে কোশ্চেনটা আসে। হ্যাঁ, বলেছে ইনকারেক্ট স্পেলিং। ওকে, এখানে আছে সারপ্রেশাস, ট্রেপিডেশন, ইউবিকুইটাস আর হচ্ছে ইনোকিউয়াস। চারটা শব্দ কিন্তু একটু ডিফারেন্ট। মজার ব্যাপার, এই চারটা শব্দই বিগত বছরে ঢাবিতে প্রশ্ন আসছে। চারটা শব্দই অপরিচিত না, চারটাই ঢাবিতে আসা প্রশ্ন বিগত বছরে। আসলে আমরা একটু শব্দগুলোর দেখি। হ্যাঁ, ট্র্যাপিডেশন, এটা এটা একদম সঠিক বানান। ট্র্যাপিডেশন বানানটা এরকমই, TREPIDATION, ট্র্যাপিডেশন। অর্থ হচ্ছে আতঙ্ক। ট্র্যাপিডেশন শব্দের বাংলা কি অর্থ? হচ্ছে আতঙ্ক। এরপর আছে ইবিকুইটাস, অর্থ হচ্ছে সর্ব জায়গায় যে থাকে। হ্যাঁ, এভরিওয়্যার, অর্থাৎ সর্বব্যাপী, সর্বব্যাপী, সর্বব্যাপী। ওকে, এইটাও কিন্তু সঠিক বানান, ইবিকুইটাস। ইনোকিউয়াস, ইনোকিউয়াস শব্দ অর্থ হচ্ছে হার্মলেস, ক্ষতিহীন, অর্থাৎ যে ক্ষতি করে না, যা ক্ষতি করে না, ক্ষতি করে না, হার্মলেস। এখানে একটা আছে, এটা হচ্ছে সারাপ্টেশাস। সারাপ্টেশাস শব্দের অর্থ হচ্ছে, এটার 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 বানানটা ভুল আছে। উত্তর হচ্ছে SURREP, ডাবল আর, PTITIOUS, সারাপ্টেশাস, সারাপ্টেশাস। ঠিক আছে, তাহলে এখানে ভুল আছে কোনটা? ভুল আছে এ নাম্বার। তাহলে যেটা ভুল সেই উত্তরটা আমাদের সঠিক হবে। একটু খেয়াল রাখতে হবে, স্পেলিং এর প্রশ্ন কিন্তু আসবে, একটা প্রশ্ন মাস্ট স্পেলিং থেকে। সো যারা যারা প্রিপারেশন নিবা নিশ্চয়ই তোমরা স্পেলিং দেখো। আমি যদি তোমার দেখাই, এটা আসলে কোথায় স্পেলিং, তার আগেরটা ভোকাবুলারি, তার আগেরটা এটা বাদ দিলাম, এটা কারেক্ট স্পেলিং, সরি প্রিপোজিশন। তার মানে দেখো আমি এখনো পর্যন্ত মোট 5টা প্রশ্ন তোমাদের পড়াইছি, 6টা। আলহামদুলিল্লাহ 6টা থেকে 3টা প্রশ্ন আসছে মুখস্থ থেকে। তাহলে মুখস্থ বাদ দেওয়ার সুযোগ আছে? আসো তারপরে স্ট্রে ডগস ড্যাশ, আবার একটা মুখস্থ টপিক থেকে প্রশ্ন, আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রশ্ন আসছে কোথা থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আচ্ছা কি বলা হয়েছে দেখো তো। বলেছে যে স্ট্রে ডগস, স্ট্রে ডগস মানে হচ্ছে রাস্তার কুকুরগুলো, অর্থাৎ মানুষ যেগুলোকে পালে না, রাস্তায় রাস্তায় থাকে সে কুকুরগুলা, বা পথভ্রষ্ট কুকুর। হ্যাঁ, যাদের আসলে কেউ দায়িত্ব নেয়নি, এরকম কুকুর। রাস্তায় অনেক কুকুর থাকে। স্ট্রে ডগস ড্যাশ দ্যামসেলস ড্যাশ
স্ক্র্যাপস। স্ক্র্যাপস মানে ময়লা আবর্জনা, বাহিরে পড়ে থাকা খাবার, এটা হচ্ছে স্ক্র্যাপস। এখন বলা হচ্ছে যে এই যে বাহিরের কুকুরগুলো তারা বেঁচে থাকে কিসের উপর নির্ভর করে? তারা বেঁচে থাকে হচ্ছে বাহিরে যে ময়লা আবর্জনা মানুষ ফেলে ওই খাবারগুলোর উপর নির্ভর করে। তাহলে মূলত এখানে একটা কি আমরা দেখো, এখানে একটা ভার্ব লাগবে, এখানে একটা প্রিপোজিশন, মূলত এটাই, তাই না? এখানে লাগবে কি একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর এখানে তো আমরা দেখছি একটা গ্যাপ দেওয়া আছে প্রিপোজিশনের জন্য, রাইট? প্রিপোজিশন। খুব মনোযোগ দিয়ে চিন্তা করো, এই জায়গায় যে ভার্বটা বসাবো সেটা কি হতে হবে? একটা ফাইনাইট ভার্ব, মানে সে একটা সমাপিকা ক্রিয়া হবে, সে সমাপিকা ক্রিয়া। আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের উপর বিস্তারিত লেকচার দিব ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের মধ্যে। এখন ফিডিং, সে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না। যদি দিত যে স্ট্রে ডগস আর ফিডিং, তাহলে ওকে, কারণ এটা নন ফাইনাইট কেন? দেখো ভার্বের সাথে আইএনজি দিছে, কোনো অ্যামিজার কি আছে? নাই, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ফ্যাড, ফিডের পাস্ট ফর্ম, এটাও ফাইনাইট, ফিড ফাইনাইট, ফিড ফাইনাইট। এখন প্রশ্ন হচ্ছে এইটা আছে পাস্ট টেন্সে, এটা কিসে আছে? খুব ভালোভাবে খেয়াল করো, এইটা আছে কোথায়? এটা আছে পাস্ট টেন্সে, এইটা আছে প্রেজেন্ট, এইটাও আছে প্রেজেন্ট। যে কোনো সেন্টেন্সে খেয়াল রাখবা পাস্ট করার সময় তোমাকে পাস্ট কোনো ইন্ডিকেটর দিয়েছে কিনা। যেমন ইয়েস্টারডে হতে পারে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস ডে, এইরকম কোনো অতীতের শব্দ কি এখানে আছে? অতীতের শব্দ যদি না থাকে তাহলে শুধু শুধু একটা কথাকে কেন আমরা পাস্টে নিব? কারণ কথাটা বাস্তব, যে কথাটা বাস্তব, সত্য, প্রতিদিন ঘটে, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এটা তো বাস্তব কথা যে রাস্তার কুকুরগুলো ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে, তাই এটা পাস্টের ঘটনা না, এটা সবসময় ঘটে। তাহলে পাস্ট টেন্সে নিতে পারছি না কারণ সেরকম অর্থ দিচ্ছে না। তো দুইটা উত্তর, ফিড অন, ফিড টু। তাহলে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো কিছুর উপর নির্ভর করে বাঁচা, নির্ভর করা, হ্যাঁ, কিছুর উপর নির্ভর করে বাঁচা, কিছুর উপর নির্ভর করে বাঁচা, নির্ভর, নির্ভর করে বাঁচা, এই অর্থে আমরা কি ব্যবহার করব? নির্ভর করে বাঁচা অর্থে আমরা ব্যবহার করব ফিড অন, ফিড অন। কি বসবে? ফিড অন। তাহলে মনে রাখো ফিড অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে যেটার উপর, যেই জিনিসের উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে, তার লাইফটা লিড করে, ফিড অন। ওকে, ক্লিয়ার আশা করছি। তারপরের প্রশ্ন দেখো, তাহলে কোথা থেকে আসছে আমরা প্রশ্ন সোর্সটা দেখি। The players along with the coach dash to attend the meeting. এটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকে এটা রাইট ফর্ম অফ ভার্বেও পাবা, এই টপিকটা অনেকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবা। হ্যাঁ, অনেক কোথায় পাবা এটাকে? এটাকে তোমরা রাইট ফর্ম অফ ভার্বেও পাবা, রাইট ফর্ম অফ ভার্ব। আমি এইভাবে ছোট করে লিখি। আসো আমরা এই স্ট্রাকচারটা খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয় মিনস এটা সবাই পড়বা। আমরা জানি সাধারণত যখন দেখবে একাধিক সাবজেক্ট আছে, হ্যাঁ, মূলত এখানে একটা দেখো সাবজেক্ট আছে, নাউন আছে, এখানে আরেকটা নাউন আছে। এখন ভার্ব বসে কার অনুযায়ী? সাবজেক্ট অনুসারে। তাহলে এইখানে যে সাবজেক্ট, এই অনুসারে কি বসবে? এখানে ভার্বটা বসবে। তাহলে এখানে যদি সিঙ্গুলার হয় তাহলে একরকম ভার্ব, এখানে প্লুরাল হলে একরকম ভার্ব। এখন কেন এটা সাবজেক্ট নাকি এটা সাবজেক্ট, আমি কি কেন বললাম এটা? দেখো মাঝখানে একটা প্রিপোজিশন আছে উইথ, হ্যাঁ, বা প্রিপোজিশনাল ফ্রেজ আছে একটা উইথ। শুধু উইথ না, যদি অ্যালং উইথ হয়, শুধু উইথ হয়, অথবা টুগেদার উইথ বসে, একটু লিখে রাখো, টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, তারপর হচ্ছে কি বলা যায়, কি বলা যায় আরো, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, হ্যাঁ, এই ধরনের ফ্রেজগুলো যদি মাঝে থাকে তাহলে প্রথম যেই নাউনটা থাকে সেটাই হচ্ছে মূলত সাবজেক্ট। তাহলে এটা কিসে আছে? প্লুরাল ফর্মে আছে না ভাই, এটা দেখো তো প্লুরাল। তাহলে এখানের ভার্বটা কিন্তু সে অনুসারেই বসবে। এখন মিলাও তো দেখি প্লুরালের সাথে কোনটা কোনটা যায়। দেখো ওয়াজ কি? ওয়াজ সিঙ্গুলার। যদি এইখানে চিন্তা করো, এখানে যদি ওয়াজ না হয়ে ওয়্যার হতো তাহলে কিন্তু অ্যান্সার হতে পারতো। প্লুরাল সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বটা সেরকম প্লুরাল লাগবে। রিকোয়ার্স, আমরা জানি এস বাই এস বসে কখন? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে।
কিন্তু এইখানে দেখো তো ভাইয়া, এখানে সাবজেক্টটা দেওয়া আছে কি প্লুরাল, প্লুরালের সাথে তো এস বাই এস বসতে পারে না, তাহলে এটাও ভুল। আবার দেওয়া আছে ইজ, ইজও তো সিঙ্গুলার, তো উত্তর কোনটা হবে? আর রিকোয়ার্ড, কারণ আর বসে কি প্লুরাল ফর্মের সাথে। বুঝতে পারছো? হ্যাঁ, চেষ্টা করবো, অলওয়েজ চেষ্টা করবা যে তুমি যেন বাকি অপশন যারা যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করে পড়াশোনা করো। এইটা তোমার জন্য একদমই ফরজ কাজ, যে তুমি যাই পড়তেছো কিনা প্রত্যেকটা কনসেপ্ট তুমি পড়াশোনা করবা, অর্থাৎ তুমি এগুলো অ্যানালাইসিস গুলো করবা। আমি যখন ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেই, অর্থাৎ আমি প্রিপারেশন যখন নেই, আমি একটা ছোট্ট কথা তোমাদেরকে বলি। আমি যখন ঢাকা ভার্সিটি প্রিপারেশনের জন্য প্রস্তুতি নেই, অর্থাৎ 2017, মানে তোমরা তো 26-এ দিবা, তার মানে 9 বছর আগে আমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিছি। হ্যাঁ, তারপরে আমার অনার্স মাস্টার্স ঢাকা ভার্সিটিতে। 2017 সালে যখন পরীক্ষা দিই, আমি যখন যেটা করতাম, আমি তো একটা কোচিং এ পড়তাম, তো তখন তো অনলাইন ছিল না, সত্যি কথা বলতে তখন অনলাইন কোচিং ছিল না। আমি অনেক ব্যয়বহুল জায়গায় ভর্তি হয়েছি, হয়ে পড়াশোনা করছি। তো এখন যেটা হইতো, তারা যে শিটগুলো দিত, এখন শিটের মধ্যে অপশন থাকতো না 4টা করে, এখন ওই একটা উত্তর হইতো, বাকি 3টা অপশন কিন্তু ফাঁকা থাকতো। আমি যেটা করতাম, আমি বাকি যে 3টা অপশনে 3টা ভোকাবুলারি ছিল, আমি অলওয়েজ এগুলাকে অ্যানালাইসিস করতাম। আমি কি করতাম? অ্যানালাইসিস। এতে যেটা হইতো, সেটা গ্রামার হোক, ভোকাবুলারি হোক, আমার এক্ষেত্রে ভোকাবুলারির ক্ষেত্রে কি হলো, শব্দ শিখলাম নতুন, আর গ্রামারের ক্ষেত্রে যেটা হলো যে এই উত্তরটা কেন ভুল তার সব বিশ্লেষণ করা আমার ডান। তাহলে কি হলো, এই প্রশ্নটা বা এটা রিলেটেড কোনো প্রশ্ন আসলেও আমি সবার চেয়ে দ্রুত অ্যান্সার করতে পারবো, কারণ হচ্ছে আমি বাকিগুলো অ্যানালাইসিস করে ফেলছি। সো তোমাদের জন্য এইটা আমার রিকোয়েস্ট, তোমরা প্রাইভেট ব্যাচে হও বা তোমরা না হও বা তোমরা অন্য যে কোনো জায়গায় ভর্তি হও, অলওয়েজ এইটা তুমি চেষ্টা করবা যে টিচার পড়াক অথবা তুমি নিজে পড়ো, তুমি যেন প্রত্যেকটা বিকল্প উত্তরগুলোকে তুমি অ্যানালাইসিস করে পড়বা, এতে তোমার কনফিডেন্স গ্রো করবে। আসো তার পরের প্রশ্ন আমরা একটু যাই। হ্যাঁ, ওকে, এই প্রশ্নে কি বলা হয়েছে, এটাও আসছে আমার ভোকাবুলারি থেকে। এটার টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। লিখে রাখো, এটা ভোকাবুলারি পার্ট, মুখস্থবিদ্যা বই আমাদের আছে। সেম প্রশ্নটা ছিল গতবার, এইবার আমরা নতুন আপডেট করেছি, এটা আবার আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, এই টপিক দিয়ে প্রশ্ন আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের মুখস্থবিদ্যা বইয়ে যতগুলো দরকার, যত ভার্সিটি ভর্তি পরীক্ষা হয় সবকিছু আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, কি বলছে? বলেছে যে a person who helps people through charitable causes। আচ্ছা, যেই মানুষ অন্য মানুষকে চ্যারিটেবল কারণে সাহায্য করে, অর্থাৎ তাকে টাকা পয়সা দিয়ে, খাবার খাইয়ে বিভিন্নভাবে সাহায্য করে, তাকে কি বলা হয়? আমরা বাংলায় এই শব্দটাকে বলে থাকি জনহিতৈষী। জনহিতৈষী, জনহিতৈষী, এটার একটা বিপরীত শব্দ আছে জনবিদ্বেষী। জনবিদ্বেষী, দেখো বিদ্বেষী শব্দটার মানে হচ্ছে যে আসলে মানুষকে ঘৃণা করে, যে মানুষকে ঘৃণা করে। তাহলে আমরা পাচ্ছি জনহিতৈষী, যে মানুষের উপকার করে, এটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট। আর জনবিদ্বেষী, যে মানুষের অপকার করে, মানুষকে ঘৃণা করে, মানুষকে পছন্দ করে না, সে হচ্ছে মিজানথ্রপিস্ট। তাহলে ফিলান্থ্রপিস্ট, মিজানথ্রপিস্ট। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী। অপটিমিস্টের বাংলা কি? আশাবাদী। আর আইডিয়ালিস্ট মানে কি? আদর্শবাদী। আদর্শবাদী। তাহলে বলো তো ভাইয়েরা, এখন উত্তর কোনটা হতে পারে? কোনটা হবে? বলেছে আ পারসন হু হেল্পস আদার, যে অন্যকে সাহায্য করে, তারপরে জনগণের ভালো চায়, ভালো করতে চায়, উপকার করতে চায়, তাকে বলা হয় জনহিতৈষী। তাহলে জনহিতৈষী উত্তর কোনটা হবে? জনহিতৈষী মানে হচ্ছে মানুষের সাহায্য করা, উত্তর হবে ফিলান্থ্রপিস্ট। আর যদি প্রশ্ন যদি এরকম হইতো যে আ পারসন হু ডিসলাইকস আদার পিপল, এইটা যদি অপশনে থাকতো, লিখে রাখো একটু, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এটা যদি থাকে তাহলে উত্তর হবে এটা। বুঝছো? তাহলে কি মিনাথ্রপিস্ট, কি হবে? মিজানথ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট, মিজানথ্রপিস্ট। সো দুইটা শব্দ। ফিলান্থ্রপিস্ট মানুষের উপকার করে যে, মিজানথ্রপিস্ট মানুষের ক্ষতি করে বা অপছন্দ করে যে। তাহলে এই যে শব্দের বিশ্লেষণে তুমি কিন্তু জেনে গেলা।
আচ্ছা, একটা প্রশ্ন এসেছে। আহ, প্রশ্ন ব্যাংক সলভ না করিয়ে 1 সপ্তাহ জুড়ে বাংলা ইংলিশ জিকে বেশ কয়েকটি টপিক ক্লাস নিলে ভালো হতো, কেননা পুরো টপিকগুলো সবার পড়া নাই, হুদাই হুদাই। আচ্ছা, আহ, আমি জানি না তোমাদের কথার মধ্যে এত এখনই কেন এত কি যেন বলে, রাগ ক্ষোভ। পুরো টপিকগুলো সবার পড়া নাই, হুদাই আচ্ছা, তোমরা এত রাগ ক্ষোভ নিয়ে কথা বলো কেন বলো তো? আমাদের সাথে প্রান্ত আসছে, পথিক হাসান প্রান্ত, আমাদের গত বছরের ছাত্র, বর্তমান ঢাকা ভার্সিটিতে 47তম হয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। প্রান্ত, তোমাকে ওয়েলকাম। আচ্ছা, এই যে একটা প্রশ্ন করলা, আমি একটু তোমাদেরকে বলি, হ্যাঁ। এই যে প্রশ্নটা করলা যে হুদাই হুদাই এই কথাটা, হ্যাঁ, প্রান্ত তুমি একটু রিপ্লাই দিও তো ভাইয়া। আসলে এই ক্লাসগুলার কি হুদাই হুদাই কিনা, আমরা গতবারও তো নিয়েছি এরকম প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি ছোট্ট। আচ্ছা, যে প্রশ্ন করেছো তোমার উপর আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তুমি আমার ছোট শিক্ষার্থী, তুমি অনেক ছোট আমার। সো এগুলো ভাইয়া বলতে চাই না তোমাদের উদ্দেশ্যে, ভাইয়া জাস্ট একটু কথা বলি, হ্যাঁ, ছোট্ট করে। আমি, ধরো, তোমাদের চেয়ে বড়, তাই না? আমি তোমাদের 9 ব্যাচ সিনিয়র, তাই না? 9 ব্যাচ সিনিয়র মিনস তোমরা তোমাদের চেয়ে 9 বছরের বেশি বড় বয়সে, এবং আমি ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে পড়াই, তার মানে আমি 9 বছর যাবত পড়াচ্ছি। 9 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, 9 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 9 বছর অভিজ্ঞতা। আমি এখনো আমার পড়াশোনা শেষ হয়নি। আই এম কারেন্টলি স্টাডিং ফর বিসিএস, বাংলা সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছি। সো আমি সিভিল সার্ভিস পড়াশোনা করতে গিয়ে, বাংলার সিভিল সার্ভিস বা ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার জন্য, সেখানে আমি তো 1-2টা কোচিংয়ে ভর্তি হয়েছি, পড়াশোনা করেছি, একবার পরীক্ষা দিয়েছি, ফেল করেছি। সরি টু সে, ফেল করছি, ব্যাপার না, ফেল করেই মানুষ। সেখানে সবার আগে যে এক্সামটা হয়, বিগত বছরের প্রশ্নের এক্সাম হয়। সবার আগের যে ক্লাস 3টা হয়, 3টা ক্লাস, হ্যাঁ, বিসিএস এর ক্লাস 3টা, আমি নাম ধরে বলতে পারবো। 3টা ক্লাস হয় শুধু প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস। এবং আমার সিনিয়র বা আমার ব্যাচমেট যারা ক্যাডার হয়ে গেছে অলরেডি, তারও আমার সাথে তো তাদের কথা হয় প্রতিনিয়ত। তুমি তো ধরো ইন্টার পাস করছো মাত্র, বা করো নাই। আর আমি অনেক ফ্রেন্ড আছে, আমার ছোট ভাই ব্রাদারও আছে যারা বিসিএস ক্যাডার, তাদের সাথে আমার কথাবার্তা হয় প্রতিদিন, বিভিন্ন সময় আলাপ করি, এটা প্রবলেম হচ্ছে, এটা কিভাবে, তারা সবার পরামর্শ, আগে ওই টপিকের প্রশ্নগুলো আগে দেখবা। তাহলে একজন বিসিএস ক্যাডার, একজন ঢাকা ভার্সিটি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, তারা যেইভাবে গাইড করছে এটা সঠিক না। বরং তুমি এখন ইন্টার পাস করো নাই, তুমি জাস্ট এইচএসসি পরীক্ষাটা দিছো, তুমি যেটা বলবা এটাই সঠিক। এটা কি তোমার কাছে কি মনে হয় তুমি যা বলছো তা সঠিক ছিল? চেষ্টা করতে হবে যে তুমি যদি প্রশ্নই না বুঝো কোত্থেকে প্রশ্ন আসে, তা তুমি যা পড়বা তা তো লাভ হবে না। ধরো এই যে দেখো, আমরা যে ভোকাবুলারি থেকে যে 9টা প্রশ্নের মধ্যে প্রায় 5টা পাইছি ভোকাবুলারি। এখন তুমি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হইলা বা যে কোনো জায়গায় তোমাকে ভোকাবুলারি পড়াইলো হচ্ছে, তোমার যখন প্রিপারেশন 70 দিন শেষ তখন, বা 80 দিন শেষ, তোমার হাতে আছে আর মাত্র 20 দিন, তুমি ক্লিয়ার করতে পারবা না। কিন্তু যেই শিক্ষার্থীরা আজকে আমার ক্লাসটা করছে, তারা জানে 15টা কোয়েশ্চেনের মধ্যে 5-6টা আসবে শুধু ভোকাবুলারি থেকে, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, গ্রুপ ভার্ব, এগুলো থেকে। তাহলে তারা কি করবে? যেখানেই পড়ুক না কেন, টিচার ক্লাসে যেই টপিক পড়াচ্ছে না কেন, সে বাসায় এসে আধা ঘন্টা 1 ঘন্টা করে মুখস্থ পার্টগুলি একটু একটু করে শেষ করবে। আর যারা আমার ঢাবি হতে ভর্তি হবে, তাদের জন্য 75 দিনে, তোমাদের এক্সামের বাকি আছে 127 দিন, আমরা 75 দিনের মধ্যে ফুল মুখস্থ পার্ট, বাংলার ফুল মুখস্থ পার্ট ইংলিশের ডে ওয়াইজ ভাগ করে দিয়েছি। আজকে বিপরীত শব্দ ডে 1 এতটুকু, আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডে এতটুকু, এভাবে ক্লিয়ার করে বুঝাই দিছি। তাহলে বুঝতে হবে যে তুমি যাদের কাছে পড়তে আসছো, যাদের গাইডলাইন নিবা, যারা তোমাকে চান্স পাবে, তাদের প্রতি যদি তোমার কথা এরকম ডিসরেসপেক্টফুল হয়, চান্স হবে না। কথাটা বলতে খারাপ লাগলো, ভেরি অনেস্ট, চান্স হয় না তাদের। আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নেই, আমার টিচার যেমনে বলছে, আমি এই ফার্ম গেটে কনজি করছি, যেমনে বলছে, যতটুকু পড়তে বলছে, যেই বইটা পড়তে বলছে, আমি সেটাই পড়ছি। পুরো বই পড়ে ফেলতে বলছে। আমি যে ব্যারন স্টোয়েফেল বইয়ের নাম জীবনে শুনছি কোচিং আইসা, স্যার বলছে, সম্ভবত আমি এক সপ্তাহ না 10 দিনের মধ্যে ব্যারন স্টোয়েফেলই শেষ করে ফেলছি। আমাকে বলছে স্টুডেন্টস ভোকাবুলারি সাইফুরসে শেষ করতে হবে, আমি মোটামুটি 15 দিনের মধ্যে স্টুডেন্ট ভোকাবুলারি শেষ করছি। তোমরা অ্যাডমিশনটা বইয়ের নাম শুনবা, বাংলা মুখস্থ পাঠের জন্য, বিরোচন পাঠের জন্য, সে হচ্ছে
কি বলে ওই যে কি একটা শিখর, ওই যে তোমার কি বলে সাহিত্য জিজ্ঞাসা বইটা, হ্যাঁ, বাংলা বাংলা ভাষার একজন চমৎকার রাইটার, কি শেখর জন্য স্যারের নাম ভুলে গেলাম, মাথায় আসতেছে না। ওই বই আমি নাম শুনতে পারছি জাস্ট অ্যাডমিশনের 15 দিন আগে। টু বি ভেরি অনেস্ট, ওই 15 দিনেই বইটা আমি শেষ করছি। তাহলে আমার স্টোরিগুলা আমি জানি কিভাবে পড়াইতে হয়, কোন জিনিস পড়াইতে হয়। তুমি যদি এখন প্রিপারেশনের শুরুর দিক দিয়ে বলো ভাইয়া এইটা পড়ানো উচিত হচ্ছে না, ওইটা পড়ান, এইটা হুদুহুদি পড়াচ্ছেন, এইটা ভালো হচ্ছে না, এটা হুদাই, তাহলে সত্যি কথা বলছি তোমার চান্স পাওয়ার হার অনেক 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 কমে যাবে। বুঝতে পারছো? সো প্রথমেই যেটা রাখতে হবে, যেই টিচারের কাছে পড়তেছো, তুমি বন্দিবাসলায় পড়ো, তুমি এবিসি যে জায়গায় পড়ো না কেন, প্লিজ নেভার শো ডিসরেসপেক্ট টু ইউর টিচার্স। ডিসরেসপেক্ট শো করো, পড়াশোনা হবে না। প্রথমে তোমার মনের মধ্যে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, এটা হুদাই, এটা ভালো না, এটা আগে না, এটা পরে না, এটা এখন না, এটা পরে। এভাবে তো হবে না। টিচার গাইডলাইন তৈরি করেছে, সে 9 বছর এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেটা তোমার জন্য তৈরি করছে। সো এটা তোমার ভালোর জন্যই। বুঝতে পারছো? তোমরা ভালো করলে আমাদের মার্কেটিং হয়, আমাদের ভালো হয়, আমাদের সেলস হয়, আমাদের লাভ হয়। বুঝো না কেন আমরা কেন এটা করবো না, তাই না? সেটা বুঝো না। আচ্ছা, আমাদের সাথে মানে আরেকজন স্টুডেন্ট আসছে, ও মানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল সম্ভবত। আচ্ছা, আনিকা ইসলাম শ্রুতি, ওকে, তুমি প্রান্তর হয়তো ব্যাচমেট হবা, যাই হোক। ওকে, আমরা পড়াই ফিরি, হ্যাঁ, চলো আমরা পরের প্রশ্নে আসি। আমরা 10ম প্রশ্নে চলে আসছি, রাইট? সুন্দর একটা প্রশ্ন আসছে আমাদের কানেক্টর থেকে, রাইট? সেন্টেন্স কানেক্টর। প্রশ্নটা আমরা সোর্সটা একটু জানি, তাহলে আমরা জানতে পারবো কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স কানেক্টর। ওকে, তাহলে এই প্রশ্নটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি কি দাঁড়াচ্ছে, ওকে খেয়াল করো। Here's the water was salty, I could not drink it. ওকে, আচ্ছা, বলেছে আমি পানিটা পান করতে পারি নাই কারণ, কারণ পানিটা লবণাক্ত ছিল, হ্যাঁ, সল্টি মানে লবণাক্ত। তাহলে এই যে ক্লজটা আছে, আই কুড নট ড্রিঙ্ক ইট, এই ক্লজটার কারণ বুঝাইছে না এখানে। আমি পানি পান করতে পারি নাই, কারণ ছিল কি? কারণ হচ্ছে পানিটা ছিল সল্টি বা লবণাক্ত, সল্টি বা লবণাক্ত। তাহলে কোনো কিছুর কারণ বা যেহেতু প্রকাশ করছে, যেহেতু, যেহেতু পানিটা লবণাক্ত ছিল, অথবা এটা কারণ বলতে পারি, কারণ পানিটা লবণাক্ত ছিল তাই আমি পান করতে পারি নাই। যেহেতু, তাহলে অ্যাজ এ সিকোয়েন্স, ফলে, অ্যাজ এ সিকোয়েন্স ফলে, উত্তর মিলছে না। অলদো, যদিও মিলছে না। সিন্স, যেহেতু, সিন্সের বাংলা কি? যেহেতু। সিন্সের বাংলা যেহেতু। যদি সিন্স না থাকতো তাহলে কিন্তু এখানে হ্যান্স হইতে পারতো। সিন্স থাকাকালীন হ্যান্স নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সিন্স বেটার অপশন। যেহেতু পানিটা লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি সেই পানিটা পান করতে পারি নাই। আমরা কি ক্লিয়ার? কোথা থেকে আসছে? সেন্টেন্স কানেক্টর। তাহলে কি দুইটা ক্লজকে কানেক্ট করেছে, বা লিঙ্কিং ভার্ব বলতে পারো, বা লিঙ্কিং ওয়ার্ড। আসো এইবার দেখো আবার আরেকটা প্রশ্ন আসছে কোথা থেকে, খেয়াল করতো কোথা থেকে আসছে তোমরা ধরতে পারবা। হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেইখানে থাকতাম, আই ড্যাশ হিম, অর্থাৎ আমি তাকে সাহায্য করতাম। এই সেন্টেন্সটাও কিন্তু ইফ ছাড়া, অর্থাৎ ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল হয়। এইটা আসছে কোথা থেকে? কন্ডিশনাল সেন্টেন্স। দেখো তো বলা হয়েছে হ্যাড আই বিন দেয়ার। এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই আমরা? এটা কিন্তু একটা কন্ডিশনাল, অর্থাৎ ইফটা কেটে জাস্ট ওই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে, রিডিউস করা হয়েছে। সেন্টেন্সটা এরকম, ইফ আই হ্যাড বিন দেয়ার, এটাই কিন্তু মূলত কিন্তু এই জিনিসটাই। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? হ্যাড আই বিন দেয়ার। আবার দেখো এখানে কোন কন্ডিশন পাচ্ছি আমরা? এতটুকু কোন টেন্সে আছে? হ্যাড বিন, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আমরা শুরুতে একটা প্রশ্ন পেয়েছিলাম, একদম প্রথম প্রশ্ন, যদি কন্ডিশন পার্টটা পাস্ট পারফেক্ট হয় তাহলে সেটা কোন কন্ডিশন? সে হচ্ছে
থার্ড কন্ডিশন। সেটা কি? থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনে আমার যেই ইফেক্ট পার্টটা আছে, দ্বিতীয় ক্লজটা, সেখানে কি বসবে? উড অথবা কুড অথবা মাইট। সাথে কি লাগবে আমার? একটা হ্যাভ এবং V3। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তিনটা যে কোনো একটা প্লাস V3। তাহলে শুড হেল্প, এখানে কি হ্যাভ নাই, হেল্প তো হয় নাই, বাদ। মাস্ট, মাস্ট থাকলে হ্যাভ থাকতে হইতো, নাই। ক্যান, ক্যান বসে না, তাহলে কুড হ্যাভ হেল্প, দেখো V3 আছে। উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি নাম্বার, কুড হ্যাভ হেল্পড। ওকে ওকে, চলো তারপরে প্রশ্ন দেখি। The lack of rain this year may dash the total availability of agricultural crops. ওকে, আসো প্রশ্ন কি বলছে, মজার প্রশ্ন। হ্যাঁ, ওকে, দ্য ল্যাক অফ রেইন, মূলত সেন্টেন্স কিন্তু এইটা পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। দ্য ল্যাক অফ রেইন, এটা একটা কি নাউন ফ্রেজ বা বাক্যের সাবজেক্ট ধরতে পারো তুমি, একে বাক্যের সাবজেক্ট চিন্তা করতে পারো, এবং সে একটা কি, সে একটা নাউন ফ্রেজ। The lack of rain this year may, আচ্ছা তাহলে এই সেন্টেন্সের এটা হচ্ছে অক্সিলারি বা মোডাল ভার্ব, এবং এরপরে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে কি লাগবে? আমার একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব লাগবে। বোঝার চেষ্টা করো, কারণ কি আমরা জানি একটা সেন্টেন্স কমপ্লিট হতে আমার লাগবে কি, ফাইনাইট ভার্ব, আর অক্সিলারি এবং প্রিন্সিপাল মিলেই কিন্তু একটা ফাইনাইট ভার্ব হতে পারে। The lack of rain this year may, তাহলে ভার্ব খুঁজো, কোথায় ভার্ব আছে? এবার একটু দেখি তো আমরা ভার্ব কে কে। ইফেক্ট, ইফেক্ট হচ্ছে একটা নাউন। ইফেক্টেড, ইফেক্টের সাথে কখনো, নাউনের সাথে কখনো ইডি বসে না, ভার্বের সাথে ইডি বসতে পারে। তাহলে খেয়াল করো, আমরা দুইটা শব্দ একটু বিশ্লেষণ করি। দেখো ভাইয়েরা, এফেক্ট আর একটা কি, ইফেক্ট। এফেক্ট হচ্ছে ভার্ব, প্রভাবিত করা। ইফেক্ট হচ্ছে নাউন, মানে হচ্ছে প্রভাব। ইফেক্ট কি? নাউন, প্রভাব। আমার লাগতেছে কি? আমার লাগতেছে ভার্ব। আমার তো এখানে নাউন প্রয়োজন নাই, আমার কিন্তু নাউনটা দরকার নাই এই জায়গার মধ্যে। তাহলে নাউন যেখানে আছে সেগুলো বাদ দাও, এটা বাদ, এটা তো হয়ই নাই। এবার আসো, তাহলে দুইটা উত্তর আছে, হ্যাভ অ্যাডভার্সলি এফেক্ট, অ্যাডভার্সলি এফেক্ট। এবার এই দুই প্রশ্নের মধ্যে কিভাবে বিশ্লেষণ করবা? হ্যাভ জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসে? ইডি বসে, অর্থাৎ V3 বসার কথা ছিল, যেহেতু বসে নাই, এই উত্তরটা কাটা। উত্তর সঠিক হচ্ছে এটা, অ্যাডভার্সলি এফেক্ট। এছাড়া এখানে ভুল আছে, দেখো ভার্বের আগে কখনো অ্যাডজেক্টিভ বসে না, ভার্বের আগে বসে হচ্ছে অ্যাডভার্ব, এবং এখানে অ্যাডভার্সলি কিন্তু একটা অ্যাডভার্ব। অনেকের মনে হচ্ছে কঠিন, আমাদের এই ক্লাসগুলো ফাউন্ডেশন উইকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন কোথা থেকে হয় সেইটা বুঝতে চেষ্টা করা। মেইন ক্লাস তো আমরা পেইড ব্যাচে করাবোই, এত তাড়াহুড়ো নাই। আমরা রুটিন সুন্দরভাবে টাইমলি ক্লাস শেষ করে প্রিপারেশন নেওয়াবো এবং রিভিশন দেবো ইনশাল্লাহ। ক্লাস করলেই বুঝতে পারবা যে ক্লাস কত ডিপলি করানো হয়, কত বেসিক ধরে করানো হয়। তাহলে উত্তর কোনটা হচ্ছে? অ্যাডভার্সলি এফেক্ট। তাহলে বলা হচ্ছে দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার, এবছর বৃষ্টির স্বল্পতার কারণে মে অ্যাডভার্সলি এফেক্ট দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। তাহলে বৃষ্টির স্বল্পতা এবছর মানে একদম মোট যেই কি বলা যায় কৃষি পণ্য, সেটার প্রাচুর্যতাকে প্রভাবিত করবে বা নেগেটিভলি এফেক্ট করবে। আসো তারপর প্রশ্ন। দ্য টিচার আস্কড জাফর, শিক্ষক জাফরকে প্রশ্ন করেছেন, ড্যাশ ইউর এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালটেড টু ইউ। আচ্ছা, বলেছে তুমি কি তোমার যে গতকাল টাইম দেওয়া ছিল সেই টাইমে তোমার এক্সারসাইজ করছিলা, বাড়ির কাজ। ওকে, এখন এই প্রশ্ন আসছে টেন্স থেকে, একদম ইজি কোয়েশ্চেন। ইয়েস্টারডে দেখলেই কোন টেন্সের কথা মনে পড়ে? সেটা ইয়েস্টারডে হতে পারে, হ্যাঁ এটা লাস্ট ইয়ার হতে পারে, এটা হতে পারে ইয়েস্টারডে, অথবা দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, অথবা লাস্ট ইয়ার বা লাস্ট যুক্ত যে কোনো শব্দ। এই শব্দগুলো থাকলেই ধরতে হবে এটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট কোনটা দিয়ে হয়? ক্যান প্রেজেন্ট টেন্স গঠন করে, হ্যাভ সেটাও প্রেজেন্ট, আর সেটাও প্রেজেন্ট একমাত্র পাস্ট টেন্স গঠন করে কে? ডিড দিয়ে। ডিড ইউ প্র্যাকটিস, ডিড ইউ প্র্যাকটিস your exercises yesterday during the
টাইম অ্যালটেড টু ইউ, তোমার যেই সময়টা তোমার কাছে তোমার দেওয়া ছিল, তুমি সেই সময় কি চর্চা করছো তোমার বাড়ির কাজগুলো? তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা ইয়েস্টারডে টেন্স থেকে আসা প্রশ্ন। তাহলে আমরা যদি এটার সোর্সটা যাচাই করি, তাহলে কোত্থেকে আসছে প্রশ্নটা? টেন্স থেকে। আগের প্রশ্নটা কোত্থেকে আসছিল? এটা আসছে হচ্ছে এটাকে অনেকাংশে টেন্সই ধরা যায়, বা সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। অনেকে এটা রাইট ফর্ম ভার্বেও পড়াশোনা করার কথা। হ্যাঁ, ওকে। তারপর আসো তো, এইবার আসছে আমাদের ফিগার অফ স্পিচ। হ্যাঁ, কোথা থেকে আসছে? ফিগার অফ স্পিচ, লিটারেচার, ফিগার অফ স্পিচ। অর্থাৎ ইংরেজি সাহিত্যিক যারা ছিলেন, শেক্সপিয়র, জন কেটস, হ্যাঁ, পিবি শেলি যারা ছিলেন, তারা যখন তাদের সাহিত্য রচনা করতেন, তারা বিভিন্ন সময় কৌতুকের সুরে, তারপর হচ্ছে রসাত্মকভাবে বিভিন্ন রকম টার্ম ইউজ করতেন, টার্মিনোলজিস গুলো। তো সেগুলাকে ইংলিশে বলা হচ্ছে ফিগার অফ স্পিচ। কখনো মিল বোঝানোর জন্য, কখনো অমিল বোঝানোর জন্য, বিভিন্ন প্রয়োজনে। আচ্ছা, যে শুধুমাত্র যে রূপক অর্থ এমন না, বিভিন্ন কাজে তারা বিভিন্ন রকম কথা ব্যবহার করতেন। কখনো কোনোটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে, কোনোটা আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে, কোনো কথাগুলো হচ্ছে মিল বোঝানোর জন্য, অমিল বোঝানোর জন্য, কোনোগুলো হচ্ছে সার্কাজম করার জন্য ব্যবহার করতো। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি? ফিগার অফ স্পিচ। বুঝতে পারছো? ওকে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি দুইটা টপিক থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে সিমিলি আর হচ্ছে মেটাফর। এই দুইটা থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি আসে। মোটামুটি কেউ যদি স্টুডেন্ট একটা রিস্ক নেয় যে আমি ফিগার অফ স্পিচের মধ্যে যদি এরকম হয় যে আমি 4টা পড়বো, এর বেশি পড়বো না, অনেকগুলো আছে ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফর, অক্সিমরন আর হচ্ছে হাইপারবলে। হ্যাঁ, হাইপারবলি, এই 4টা যদি পড়ে কেউ, হাইপারবলে, আর যদি একদম সবশেষ 5টা পড়ে পার্সনিফিকেশন, তাহলে শেষ। তার এই 5টার বেশি প্রশ্ন ঢাকবিতে আসে না। এই 5টা, সিমিলি, মেটাফর, অক্সিমরন, পার্সনিফিকেশন আর হচ্ছে হাইপারবলি, এই 5টার বেশি মোটামুটি আসতে দেখা যায় না। ওকে, আসো। বলা হয়েছে এটুকু দেখলেই এই বাক্য অ্যান্সার করে ফেলতে পারা উচিত। লাইফ ইজ আ পাজল, লাইফ ইজ আ পাজল। এখানে দুইটা এন্টিটি আছে, একটা হচ্ছে লাইফ, আরেকটা হচ্ছে পাজল, এবং এই দুইটার মধ্যে কম্পেয়ারটা কিভাবে করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে উত্তর কিভাবে করবা। তো দুইটা ভিন্ন জিনিস। ধরো লাইফ ইজ লাইক আ পাজল, ধরো লাইক আ পাজল। হ্যাঁ, লাইফ ইজ লাইক আ পাজল, এইটা একটা প্রশ্ন হতে পারে। আবার হতে পারে যে লাইফ ইজ আ পাজল। হ্যাঁ, আমি বোঝানোর জন্য দুইটা উদাহরণই তোমাদেরকে উত্তরগুলো করতেছি। দেখো ভাইয়েরা, যখন দেখবা যে দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করার জন্য লাইক অথবা এজ ব্যবহার করা হয়, আরেকবার বলছি, দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করার জন্য যখন লাইক অথবা এজ মাঝখানে ব্যবহার করা হয় সামঞ্জস্যপূর্ণ বোঝানোর জন্য, সেইটাকে আমরা বলবো সিমিলি। তাহলে এই সেন্টেন্সটা এক্সাম্পল কি হতো? সিমিলি হতো, সিমিলি। আর যদি দেখো যে দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করার জন্য মাঝখানে কোনো লাইক এজ এই দুইটা শব্দ আসতেছে না, ডাইরেক্ট কম্প্যারিজন, তখন এটা হয়ে যাবে হচ্ছে মেটাফর, মেটাফর। তাহলে উত্তর কোনটা হচ্ছে? দেখো, লাইফ ইজ আ পাজল, মাঝখানে কোনো লাইক বা এজ নাই, তাহলে উত্তর হবে মেটাফর। ঢাকা ভার্সিটি মোটামুটি সিমিলি মেটাফর থেকেই প্রশ্ন বেশি দেয়, বিশেষ করে মেটাফর। বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের বিশ্লেষণ। এই পেজটা পড়লে তুমি সিমিলি মেটাফর ক্লিয়ার। এই যে এই 2 লাইন পড়লে সিমিলি মেটাফর ক্লিয়ার। তুমি ঢাবিতে মোটামুটি 1 মার্ক পাবা এই একটা স্লাইড থেকে। প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছরই দেখা যায় যে মেটাফর থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছর। তোমরা যে বলো ভাইয়া বেসিক পড়ান, এগুলো প্রশ্ন কি দরকার, দেখবা প্রত্যেক বছর পাইবা এবং মেটাফর পাইবা। তুমি লিখে রাখো, তোমরা এই যে 26-27 পরীক্ষা দেবে, তোমরা পাইবা একটা। 15 আমাদের এমসিকিউ লাস্ট কোয়েশ্চেন। প্রশ্ন এসেছে দ্য সিনোনিম অফ এক্সস্টেড, এক্সস্টেড। ওকে, এক্সস্টেড শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, একদম বিধ্বস্ত অবস্থা। সারাদিন কাজ করলে কি হয়, মানুষ এমন ক্লান্ত হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়। সিনোনিম চেয়েছে, তাহলে রিপ্লেনিশড অর্থ হচ্ছে
একদমই কি বলা যায় রিফ্রেশড, অর্থাৎ একদমই মন ফুরফুরা। হ্যাঁ, রিপ্ল্যানিশ অর্থ হচ্ছে একেবারে ফ্রেশ, বা বলতে পারি যে খুবই শান্ত, মানে কি বলা যায় এটাকে, পরিশ্রান্ত। পরিশ্রান্ত না, শব্দটা বাংলা কি দাঁড়ায় যে মানে উৎফুল্ল মন, উৎফুল্ল। ইনভিগোরেটেড, এনার্জেটিক। হ্যাঁ, উৎফুল্ল, এনার্জেটিক। এনার্জেটিক আর এই দুটা সিনোনিম। হ্যাঁ, এটা আর এটা একই রকম অর্থ, এই দুইটা কি একই রকম অর্থ। এটা কি পরিষ্কার, হচ্ছে ডিপ্লিটেড মানে হচ্ছে একদম নিঃস্ব হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। উত্তর কি হবে? উত্তর হবে আমাদের এই যে ডিপ্লিটেড। তাহলে কি পাচ্ছি আমরা? এক্সস্টেড, ক্লান্ত, ডিপ্লিটেড অর্থ হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া, পরিশ্রান্ত হয়ে যাওয়া, একদমই টায়ার্ড হয়ে যাওয়া, উইক হয়ে যাওয়া, ডিপ্লিটেড। ওকে, তাহলে আমার মনে হয় তোমাদের ক্লিয়ার, আশা করছি ভাইয়ারা আমরা এইটুকু ক্লিয়ার। আমরা একটু রিটেনের প্রশ্নগুলো দেখবো। তাহলে আমরা এমসিকিউ কোত্থেকে আসে এটা জানতে পারলাম। আমরা গত বছর ঢাকা ভার্সিটির রিটেন প্রশ্ন এবং অ্যান্সার সবগুলি তোমাদেরকে দিয়ে দিব। এই পুরো পিডিএফটা তোমরা এই ক্লাসের যেই তোমরা ক্যাপশনটা আছে সেখানে পেয়ে যাবে, হ্যাঁ, ক্লাসের পরে। আমরা রিটেন নিয়ে একটু প্রশ্ন আলোচনা করবো। রিটেন যেহেতু লিখতে পারতে হবে, রিটেন একটা শিক্ষার্থী যদি লিখতে না পারে তার ঢাকা ভার্সিটি কিন্তু স্বপ্ন দেখা উচিত হবে না, তার লেখা শিখতে হবে এই 127 দিনের মধ্যেই। একটা প্যারাগ্রাফ মোটামুটি ঢাকা ভার্সিটি মাস্ট। ঢাকা ভার্সিটি গত যতবার রিটেন পরীক্ষা নিয়েছে একটা কোয়েশ্চেন মাস্ট আসে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। কি আসে বলতো ভাইয়ারা? প্যারাগ্রাফ রাইটিং তোমার জন্য মাস্ট আসে। তাহলে একটা প্যারাগ্রাফের কয়টা অংশ থাকে, কোন অংশে কি আলোচনা করতে হয়, এই জিনিসগুলো ডিটেইলস জানা প্রয়োজন। হ্যাঁ, একটা প্যারাগ্রাফের যেই বডি পার্ট থাকবে, তার যে ইন্ট্রোডাকশন থাকবে, তার যে এন্ডিং থাকবে, এই 3 পার্টে কতটুকু লিখবা, কি লিখবা, এগুলো নিয়ে বিস্তারিত তোমার আলোচনা জানতে হবে। গতবার প্রশ্ন এসেছিল শেয়ার প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ। আচ্ছা, অর্থাৎ একটা পারিবারিক জীবনের মধ্যে শেয়ার্ড রেসপন্সিবিলিটিস, হাজব্যান্ড ওয়াইফের তারা কে কতটুকু রেসপন্সিবিলিটি পালন করবে, কিভাবে পালন করবে। হ্যাঁ, এটা কিন্তু প্যাসেজ থেকে আসছে মোটামুটি তোমাদের। এটা শর্ট সিলেবাসের প্যাসেজ ছিল, যে দ্য স্টোরি অফ শিল্পী, সম্ভবত স্টোরি অফ শিল্পী যে প্যাসেজটা ছিল, শিল্পী আর শিল্পীর হাজব্যান্ড মিলে কিভাবে তারা ওই প্রবলেমগুলো সলভ করছিল, তারা আর্লি ম্যারেজ হয়েছে কিন্তু কিভাবে আর্লি চাইল্ড বার্থ তারা ঠেকাইছে, দ্রুত সন্তান জন্ম দেওয়ার থেকে তারা কিভাবে সরে আসছে, পরিবারকে কিভাবে বুঝাইছে, তারা নিজেরা কিভাবে সিদ্ধান্ত নিছে, এই ব্যাপারগুলোর সাথে রিলেট করে কিন্তু অ্যান্সারগুলো করলে হয়ে যাবে। সো এই 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 প্যারাগ্রাফ কিন্তু কোথেকে আসছে? টেক্সট বুক রিলেটেড, টেক্সট বুক থেকেই কিন্তু প্রশ্নটা এসেছে। ঠিক আছে, তোমরা যারা টেক্সট বই গুরুত্ব দিয়ে পড়ো নাই এইচএসসিতে, তোমাদের কিন্তু পড়তে হবে ভাইরা। সো আমরা লাইভ ক্লাসে তো পড়াবোই, রেকর্ডেড ক্লাসও দিব প্যাসেজের জন্য। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি অ্যান্সারটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা যেন পড়ে এগুলো একটু বুঝতে পারো। হ্যাঁ, 2 নাম্বার আসো, ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। হ্যাঁ, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, মাইগ্রেশন ব্রিংস চ্যালেঞ্জেস নেগেটিভ করতে বলছে, মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইফস ইন্টারোগেটিভ করতে বলছে, তাই না? সহজ কোয়েশ্চেন। দে আর রিপেয়ারিং দ্য ব্রিজ পেসিভ করতে বলছে, সহজ জিনিস, আমরা গ্রামার ক্লাসে এগুলো পড়াই। আনিকা সেড আই উইল বি লিভিং সুন, এটাকে ইনডিরেক্ট করতে বলছে। আর বলছে যে অভিবাসন একজন ব্যক্তির জীবনকে নানাভাবে বদলে দিতে পারে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রত্যেকটা উত্তরই আমি দিয়ে দিয়েছি, ট্রান্সফরমেশন থেকে আমাদের প্রশ্ন আসে। আর সবার শেষে কমন প্রশ্ন হচ্ছে সেন্টেন্স মেকিং। কোথা থেকে আসে? রাইট মিনিংফুল সেন্টেন্সেস। তাহলে 5টা শব্দ দেওয়া আছে আমাদের এখানে। কি কি আছে? ফ্র্যাডুলেন্ট, তারপর হচ্ছে সেখানে ইন কমপ্লায়েন্স উইথ, মেটিকিউলাস, ফর্টিটিউড, কল ইট আ ডে, হচ্ছে কাজ শেষ করা। তাহলে কি কি আসতে পারে আমি অ্যান্সার দিয়ে দিলাম, কারণ হচ্ছে রিটেন আসলে অনেক সময় লাগবে এগুলো নিয়ে পড়তে। তারপরেও ভাইয়া তোমাদের প্রয়োজনে, যেহেতু তোমরা মাত্র পড়াশোনা শুরু করছো, তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে 3টা প্রশ্ন পেয়েছি আমরা রিটেনের। রিটেন টপিক থেকে কি কি আসলো? একটা পেয়েছি আমরা কি, প্যারাগ্রাফ রাইটিং মাস্ট, এটা আসবেই, প্যারাগ্রাফ রাইটিং। ওকে, 2 নাম্বার হচ্ছে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তৃতীয় পেলাম সেন্টেন্স মেকিং,
সেন্টেন্স মেকিং। ওকে, এছাড়াও তোমাদের কিন্তু আরো বিভিন্ন টপিক আসতে পারে, যেমন ভাইয়া যদি এর সাথে একটু অ্যাড করি তোমরা আর কি কি জিনিস রিটেনের জন্য পড়াশোনা করবা শুরু থেকে ধারণা দিয়ে দিই। যারা কোর্সে আছো বা নাই, কোনো সমস্যা নাই, সবার জন্যই আমাদের বন্দিবাসালা কাজ করে ইনশাল্লাহ। তোমরা একটু পড়াশোনা করতে হবে উইথ ক্লুজ নিয়ে, উইথ ক্লুজ থেকে প্রশ্ন আসে। তারপরে আরেকটা টপিক থেকে প্রশ্ন আসছে এক দুইবার, সামারি রাইটিং। সামারি রাইটিং থেকে প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে তোমার স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং তার মানে অর্ধেক স্টোরি দিয়ে থাকবে আর একটু মানে কিছু লাইন দেওয়া থাকবে, 3-4 লাইন, তোমাকে পুরোটা পূরণ করতে হবে। তাহলে এভাবে যদি রিটেনে মোটামুটি তুমি 6টা টপিক ভালোভাবে পড়ো, ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ আমি আশা করি তুমি 20 মার্কের 20 মার্কে এই 6 টপিক থেকে তুমি পাবা। তুমি দেখো। সো তোমাকে আমি মোটামুটি একটা গাইডলাইন্স দিয়ে দিলাম যে ঢাকা ভার্সিটি যারা পরীক্ষা দিবা, পড়ছি এই গল্প, রাইট? ওকে, যারা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা তোমরা কিন্তু প্রিপারেশন এভাবেই ভাইয়ারা নেওয়া লাগবে। হ্যাঁ, সো ভাইয়া আজকে যেটা করেছি তোমাকে রিটেন নিয়ে ফুল একটা কনসেপ্ট দিলাম, কোথা থেকে আসে, ঢাবিতে গত বছর থেকে আসছে, আর কি কি বাকি প্রশ্নগুলো আসছে সেই ধারণা দিলাম। এমসিকিউ প্রত্যেকটা প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা বিশ্লেষণ সহ পড়াইছি। আশা করতেছি প্রশ্ন কোন প্যাটার্নে হয় সেই ধারণা তোমরা পেয়েছো। তোমরা কি প্রশ্নের ধারণা পেয়েছো? ভাইকে একটু জানাও। অনেকেই কমেন্ট করছো, তাবাসসুম শিফা, তারপর হচ্ছে ইমরুল ইসলাম রেফাত, শিফাত হাসান, অনেকেই প্রশ্ন করছো, খুবই ভালো। তো ভাইকে একটু জানাও যে আমরা আজকে যা পড়লাম আমাদের পড়ার উদ্দেশ্য ছিল প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে আমাদের প্রিপারেশন শুরু করা। সো আমরা যেহেতু ঢাকা ভার্সিটি প্রশ্নের বিশ্লেষণ ক্লাস দিচ্ছি, শুধু ঢাবি, আমি তোমাদের তানভীর ভাই ঢাবির 2টা প্রশ্ন সলভ করাইছি, আমি এই বছরের এমসিকিউ রিটেন শেষ করলাম। আগামী দিন হয়তো আমি অন্য প্রশ্ন নিতে পারি ঢাবির বাদে, রাবি হতে পারে, চবি হতে পারে, বা গুচ্ছ হতে পারে। ফারিয়াপু পড়াবে তোমাদের 2 বছর, এতে প্রশ্ন কিরকম হয়, কোন টপিক থেকে হয়, আমরা এই ধারণাটা ইনশাল্লাহ পেয়ে যাব। ভাইয়া প্লিজ বই দিয়েন ফার্স্ট। হ্যাঁ শিফা, তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে গেছো তোমাদের বইয়ের খুব দ্রুত, আমরা সেটা দ্রুততম চেষ্টা করতেছি যেন তোমাদেরকে দিয়ে দেওয়া যায়। ভাই পেইড ব্যাচে ক্লাস কবে স্টার্ট হবে? এইটাকে ধরো হচ্ছে তুমি ফাউন্ডেশন ক্লাস হিসেবে আমরা ইনশাল্লাহ 25 তারিখ থেকে, আজকে তো কত 13, 25 তারিখ থেকে আমরা ফুল ফ্ল্যাজে রিটেন ওয়াইজ ক্লাস শুরু হবে। ওকে, প্রতিদিন একটা করে ক্লাস থাকবে, তার পরের দিনে একটা করে এক্সাম। একদম যেই ওয়েতে তোমাদের বুঝাইছি 6 ধাপে এক্সাম হবে, তার একটা বলে দিলাম, তোমরা লিখে রাখো যে ভাইয়া তারা একটা জিনিস বলছে দিবে বাট দেয় নাই, এমন কোনোদিন হবে না, বরং তার বেশি পড়াবো। ভাই অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ। তোমাদের পড়া কেমন লাগেছে সেটাও জানাতে পারো, সেটা জানলেও খারাপ লাগবে না। সো এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, তোমরা অনেকেই ক্লাস করেছো, ক্লাস করতেছো, অনেক জিনিসপত্র পড়াশোনা আছে। সো আমরা পড়াশোনা করব। হ্যাঁ, আশা করতেছি তোমাদের এই জিনিসটা ভাই একটু বলি। হ্যাঁ, বারবারই একটা জিনিস বলি, তোমরা অনেকে কি জানো, এই যে ক্লাসের শুরুতে এসে অনেকে ডিসরেসপেক্টফুল কথাবার্তা বলো। কারণ কি জানো, অনলাইনে তো কাউকে কিছু বলা যায় না, তোমাদেরকে আমরা কিছু বলতে পারি না। প্রাইভেট ব্যাচের ধরো যদি তোমরা অফলাইনে পড়তা এটা বলতে পারতা, জীবনও পারতা না। তোমার সামনে এসে মানিক ভাই যখন কথা বলতাম তুমি এটা কথা বলতেই পারতা না, তুমি শুধু আমার কথা শুনতা। কিন্তু এই যে ডিসরেসপেক্টটা রাইখো না, তুমি ভাইয়াদের কোর্সে থাকো বা অন্য যে কোনো জায়গায় কোর্স করো, অন্য কোনো ব্যাচে কোর্স করো, কোনো সমস্যা নাই, ডিসরেসপেক্ট রাখবে না, প্রথম কথা। 2 নাম্বার বিষয় হচ্ছে তোমার প্রিপারেশন শুরু করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস দিয়ে। এটাই উচিত, এটাই উচিত। কারণ কি, তুমি সারা রাত সাপ মারলা, সকালে উঠে দেখলা দড়ি, অনেক টপিক পড়লা, গিয়ে দেখলা যে এমন টপিক পড়ো নাই যেগুলো থেকে প্রশ্ন আসে। কারণ তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো নাই, টপিক তুমি বুঝো নাই যে কোনটা আগে পড়া উচিত, কোনটা পরে পড়া উচিত, কোনটা 1 লেকচারে শেষ করা উচিত, কোনটা 2 লেকচার পড়া উচিত, কোনটাকে বেশি এফোর্ট দেওয়া উচিত, কোনটা কম এফোর্ট দেওয়া উচিত। সো প্রশ্ন অ্যানালাইসিস করে প্রিপারেশন শুরু করবা। 3 নাম্বার হচ্ছে প্রচুর 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 এক্সাম দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের টপিকের উপর ক্লাস টেস্ট রাখছি। এইটা তোমার প্রিপারেশনকে যে কত বেশি হেল্প করবে তুমি বুঝতেই পারবে না। তুমি দেখো আমাদের প্রত্যেক ধরো নাউনের পরীক্ষার যে প্রশ্নগুলো হবে এগুলো কি হবে, নতুন প্রশ্ন আমরা বানাবো, প্লাস বিগত বছর ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছতে যে প্রশ্ন আসে ওই প্রশ্ন তুমি এক্সাম দিয়ে ফেলবা। সো তুমি এক্সাম দিতে দিতে দেখবা যে তোমার কোনো প্রশ্ন ব্যাংকের কিছু আর বাকি নেই। তুমি মিলাই নিও,
তুমি মনে করতেছো যে মানিক ভাই লাইভের মধ্যে ক্লাস করতেছি অল্প মানুষজন, তেমন মনে হবে না, ঢাবি খোকসটা মনে তেমন না। তেমন না কেমন, এটা গত বছর তোমরা রেজাল্ট দেখলেই বুঝতে পারার কথা। হ্যাঁ, সো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না। তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল দ্বিতীয়বারের মতো দেখা হবে আমার প্রাইভেট ব্যাচের ক্লাসের পূর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসগুলো ক্লাসগুলো করো, মনোযোগ দিয়ে করো, তোমার লাভ ছাড়া ক্ষতি এক বিন্দু হবে না ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল 7টা 15-তে। আসসালামু আলাইকুম।